ওকে, ওয়েলকাম টু মঞ্জামেন শো। আমি হোস্ট মঞ্জামেন। আমার গেস্ট আজকে আমার খুবই প্রিয় একজন। আচ্ছা, প্রিয় তো না, এমনিতে বলার জন্য আমরা বলি অবশ্য, বাট না, শি ইজ অফকোর্স মাই ফেভারিট। হচ্ছে আর্নিক। ওর নামটা আমার খুব প্রিয়। আমি জাস্ট বলছিলাম আর্নিক, ওয়েলকাম টু শো। ওর নামটা নিয়ে কথা বলছিলাম, মানে এত সুন্দর নাম, এন্ড মিনিংও জানি না, বাট আমার শুনতে খুব ভালো লাগে। আমার আম্মুর রাখা একটা নাম। থ্যাংক ইউ ভেরি মাচ যে তুমি পছন্দ করেছো। ইভেন আমার নিজের নাম আমার নিজেরও অনেক পছন্দ। মিনিংটা কি শুনতে পারবো? সঠিক সময়ে উপার্জন করা। কি? টু আর্ন ইন দ্য কারেক্ট টাইম। আর্নিক, আর্ন মানে উপার্জন, হ্যাঁ, of course. নিক মানে সঠিক তাহলে সময়। খুবই বাজে নাম, বিকজ এটা আমি ভাবিনি এরকম করে নাম হতে পারে। আচ্ছা, ওকে, আর্নিক এখন একটা গান গাবে, আমাদের গান শোনাবে। আমরা গান দিয়ে শুরু করব, দেন বাকি কিছু গল্প আছে যেগুলো আমরা শুনবো, টিকটক করে শুনবো, আমরা প্রমোশনে যাব। বাট তোমার প্রিয় কোনো গান বা তোমার অরিজিনাল কোনো গানও হতে পারে, একটু জাস্ট শুনতে চাই, ধরো এক লাইন দুই লাইন। ওকে, আমার সবচেয়ে বেশি পপুলার যে গানটা, যে গানটার জন্য আমি আসলে আমি হয়েছি এত বছরে, না বলা ভালোবাসা। ওকে। মাঝে মাঝে ইচ্ছে করে কষ্ট উড়াই হাওয়ায়, মাঝে মাঝে তোমায় সাজাই সকল চাওয়া পাওয়ায়, তুমি আমার না বলা ভালোবাসা, এক সুরে বোনা এই হৃদয়ের শত আশা। আরিফিন রুমির সুর করা, শফিক তুহিনের লেখা। আর্নিকের জীবনের প্রথম একটা গান, যে গানটার পর আর্নিককে আসলে কখনো কোথাও পিছনে ফিরে যেতে হয়নি। একটা প্রথম দিককার গানই একটা টার্নিং পয়েন্ট ছিল আমার লাইফে। দেন সেই টার্নিং পয়েন্ট কি ছিল পরবর্তীতে? সেই টার্নিং পয়েন্ট ছিল, বাট আমি দেখতে পাই নাই। আমরাও দেখতে পাই নাই, কারণ তখন তুমি জানো, যেহেতু আমি সুন্দর করে কথা বলতে পারতাম, সবাই আমাকে উপস্থাপনার জন্য ডাক দিত। আমার কাছে মনে হতো ঠিক আছে, গানের অনুষ্ঠান, আমি উপস্থাপনা করছি, ভালোই লাগছে, খারাপ না। কিন্তু মানে নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করছে। প্রত্যেকদিন স্টেজে ওঠা পসিবল না, প্রত্যেকদিন 2-3টা শো করা পসিবল উপস্থাপনার। ওই জায়গা থেকে করা শুরু করলাম। তারপর কখন যে আমি ডিস্ট্রাক্ট হয়ে গেলাম আমি নিজেও বুঝি নাই। তারপর অনেক বছর পর গিয়ে হুশ হলো যে আসলে আমি যেভাবে ভাবছিলাম ব্যাপারটা ওরকম না। সো তখন উপস্থাপনাটাকে একদম বন্ধ করে নিজের মতো করে আবার গানের মধ্যে ঢুকলাম। এবং 2015-র পর থেকে আমি উপস্থাপনা করেছি খুব কম। ওকে, I literally had to stop it for a while, and তারপর গিয়ে আমার গানের মধ্যে সবাইকে মনে করাই দিতে হয়েছে যে আমি গানই করি। বিকজ মানে তুমি উপস্থাপনাটা থেকে ব্রেক নিছো তুমি গানে ফোকাস করার জন্য। কারেক্ট। ওকে, তো এই মানে ফোকাস করাতে যেটা হইলো সেটা তোমার হোস্টিংটা কমে গেল, তোমার মিডিয়া প্রেজেন্স কমে গেছে। বিকজ মিডিয়াতে তুমি হোস্টিং করে এভরিডে ইউ ক্যান বি অন দ্য স্ক্রিন অর লাইক লাইভ শোজ এন্ড অল দ্যাট, বাট মিউজিকে তো আসলে এতটা পসিবল ছিল না অ্যাবসলিউটলি তখনই। কারেক্ট। তো তখন কি চেঞ্জ বা তোমার কি মনে হচ্ছিল যে এম আই টেকিং দ্য রাইট ডিসিশনস? যখন যে ডিসিশনটা নেওয়া ছিল তখনের সময়ের জন্য ওইটাকেই রাইট মনে হয়েছে। আমি একরকম প্রেডিক্ট করেছি, মার্কেট চেঞ্জ হয়েছে, মানুষের গান শোনা, কথা শোনা, প্রত্যেকটা ফরম্যাট চেঞ্জ হয়েছে বছরকে বছর যাওয়ার পর। আমরা আপগ্রেডেড হয়েছে। অনেক সময় এটাও দেখা গেছে আমি একটু হয়তো ওল্ডিজের মধ্যে আটকে ছিলাম, আমি হয়তো নিজেকে আপগ্রেড করতে আমারও একটু টাইম লেগেছে। কারণ এনি চেঞ্জ ওইটা কিন্তু ধারণ করতেও একটা সময় লাগে। আমরা কিন্তু হুটহাট করে একটা চেঞ্জ নিতে পারি না। সো ওই ট্রানজিশন গুলোর মধ্যে দিয়ে যাওয়া, প্লাস পড়াশোনা ছিল, পড়াশোনার পর জীবন এক একজনের এক এক রকম থাকে। চাকরিতে ঢুকেছি, আমি অ্যাডভার্টাইজিং এ কাজ করি, অ্যাডভার্টাইজিং এর কাজও ভালো লাগছে, উপস্থাপনা বন্ধ করলাম, এরপর গানের শো ভালো লাগছে। হঠাৎ করে একদিন মনে হলো আমি আর থাকবো না এই দেশে, আমি চলে যাবো। আমি সেটাও ট্রাই করেছি, তারপর আবার ফেরত আসছি। সবকিছু মিলানোর পর এখন মনে হয় যে when I look back, আমি আমার এক জায়গায় অ্যাপ্লাই করার জন্য আমার লাইফের রিমার্কেবল কিছু কাজের একটা ফরম্যাট দিয়ে দিয়েছিল বিবিসির একটা কাজের জন্য।
আমি ওইটা 3 দিন নিয়ে ফিল আপ করার পর আমি যখন ওটা ওই পাতা উল্টায় যখন পড়ছি, 16টা পাতা, আমি এতগুলা কাজ করছি জীবনে, আমি অবাক হয়ে গেছি। অনেকে বলতে পারে যে আমি ছিলাম না, কিছু করি নাই, তাইলে আমার 16টা পাতার কাজ আসলো কিভাবে? না সেটা এখন কাজ তো ধরো কেউ মানে দেখানোর মতো কাজ করে, কেউ নিজের মতো করে সার্ভাইভ করে যায়। সার্ভাইভ এন্ড লিভিং আর টু ডিফারেন্ট থিংস। এন্ড তুমি সার্ভাইভ করে গেছো নিজের মানে পার্সোনাল লাইফের কথা তুমি বলতেছো, বাট আমরা বাইরে থেকে যেটা দেখতেছি, মানে ইফ ইউ লুক আউট দ্য উইন্ডো, আমরা ওখান থেকে কি দেখতে পাচ্ছি যে উই আর নট গেটিং এনিথিং ফ্রম আর্নিক। তুমি যেটা বললা যে পিছন ফিরে তাকাইতে হয় নাই, আমরা দেখি পিছন ফিরে তাকাইতে তো আর্নিক নাই, এখানে হাজার হাজার আর্নিক চলে আসছে। রাইট, দেওয়ার আজ নো আর্নিক। যে গানটার কথা তুমি বললে, এই গানের পরে তোমার তো এখানে মানে আজকে তুমি শোতে গেলাম, প্রথম আমার যখন প্রথম শো তখন থেকে আমরা শো করতে পারতাম, অনেকগুলো শো করতে পারতাম, সেটাও ভুলে গেলাম। বাট তোমার গান, একটা গান এটা ছাড়া তুমি বলার মতো কিন্তু অনেক লিসনার তুমি খুঁজে পাবা না যে বলবে আরে আর্নিকের গান, এই গানটা আর্নিক। লাইক ধরো আমাদের মিলা, ওর 20টা গান তুমি এক নিঃশ্বাসে বলে দিতে পারবা হিট, কমার্শিয়ালি হিট, মানে তোমরা ওইসব গান কভার করো, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। তো সেখানে কিন্তু তুমি নাই, সেটা থাকার কথা ছিল। এখন তুমি 16 পেজ যেটা বলতেছো সেটা ডিফারেন্ট জিনিস, সেটা তো আসলে গানের সাথে যায় না, সেটা তোমার নিজের মানে পার্সোনাল লাইফে তুমি যেটা করছো, কর্পোরেটে বা ফর সার্ভাইভিং, সব রকমের কাজ, সব রকমের কাজ বলতেছি। দেখো এখন শাহরুখ খান মুভি করতেছে 100টা, তুমি তো 100টার নাম বলতে পারবো না। কারেক্ট কারেক্ট। আমি শো করি কিন্তু অলমোস্ট লাইক মাসে 4-5টা আমি শো করি, বাট আমার এপিসোড হয় ধরো 100 এপিসোডস করি আমি ধরো মাসে, রাইট, বা ধরো 50 এপিসোডস করি। সেখান থেকে তুমি কয়টা এপিসোডের কথা বলতে পারবা? 10টা, 20টা, 5টা? রাইট, গট মাই পয়েন্ট? রাইট। 5টাও কিন্তু লাইক প্লুরাল নাম্বার। বাট তোমার কিন্তু একটা গানের কথা বললা, যেটা তুমি বলতেছো, আমি বলতেছি, বাট তোমার আরো যা গান থাকার কথা ছিল, তোমার যে পিছনে তাকানোর কথা ছিল, যেটা পিছনে তাকাইতে হয় নাই, এটা আসলে বলার জন্য বললা। কিন্তু তোমার কিন্তু পিছনে তাকানোর অনেক সুযোগ ছিল, সময় ছিল, সেটা তুমি করো নাই। করলে তোমার অনেকগুলো গান মিলার মতো 20টা না হোক 10টা গান, ওইটাই তো প্রথমে বললাম, ওইটাই তো বললাম যে মাঝপথে কোনো একটা জায়গায় গিয়ে আমি নিজেই ডিস্ট্রাক্ট হয়ে গেছি। 5টা গান এটলিস্ট থাকতো যে আচ্ছা আর্নিকের গান, বা আর্নিকের একটা সিঙ্গার যে আছে সেটা মানুষ জানতো, এখন কিন্তু সেভাবে জানেও না। যতটুকু জানে ওইটার টিজিটা অনেক ছোট, এটা আমি এগ্রি করি। কারণ আমি একটা সময়ে গিয়ে আমার টার্গেট ছিল, আমি তখনও ম্যাসের জন্য গান করব ব্যাপারটা আসেই নাই, আমি এটা ফিল করি নাই। আমি কাদের জন্য গান করতাম, আমার গানের একটা আলাদা নিশ অডিয়েন্স ছিল, গাড়িতে যাবে আমার গানটা বাজবে, এবং ওটাই কিন্তু হয়েছে। গাড়িতে যাচ্ছে গান বাজছে, ড্রয়িং রুমে ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, আর্নিকের গান বাজছে। আমি ওই ক্যাটাগরিটাকে কেটার করতে চাইছি। তারপরে গিয়ে আমি বুঝতে পারলাম, একটা সময়ে গিয়ে আমার রিয়েলাইজেশন আসলো, এবং আমি ততদিনে ধারণ করে ফেলছি ঠিক আছে আমি এবার ম্যাসের জন্য কাজ করব। এক একটা সময়ের এক এক রকমের মানুষের ফিলোসফিক্যাল জায়গা থাকে, মেন্টাল স্টেট থাকে, যখন যেটা থাকে ওই জার্নিটাকে আমি কন্টিনিউ করতে চাই। আমার যেন ওই রকম না হয় যে এইটা করতে পারতেছি না, এটা হচ্ছে না, আমি আমার লাইফ গিভ আপ করে দিব, ওই ফ্রাস্ট্রেশন মধ্যে থাকতে চাই না। হোয়াট এভার আই এম ডুইং, আই জাস্ট ওয়ান্ট টু বি হ্যাপি। রাইট, মানে সবাই কিন্তু এক একজনের হ্যাপি থাকার সিলিং এক এক রকম। আমার সিলিং আমার সেট করা, এবং এর বাইরে যদি আমাকে খুব কষ্ট করে একটা জিনিস অনেক মানুষের সাথে কেওয়াস করে পাইতে হয়, আমি বলবো যে ইউ নো হোয়াট, আই ডোন্ট ওয়ান্ট ইট, ইউ কিপ ইট, আই এম ইন পিস। আমার কাছে আমার শান্তি, আমার হ্যাপিনেস অনেক ইম্পর্টেন্ট। এটা আমি অনেক পরে গিয়ে রিয়েলাইজ করেছি। আমরা টাইটেলে যাই, যেটা আমরা টাইটেল দিলাম আজকে লাইভে, যে অমানুষদের সাথে কাজ করতে করতে টায়ার্ড, এসব আর কত। আমরা একটু এখানে যাই, একটু ইফ ইউ ক্যান এলাবোরেট। আগেকার দিনের মানুষের মধ্যে আন্তরিকতা অনেক বেশি ছিল। আগেকার দিনের মানুষ কিন্তু ঘরে ঘরে খুঁজে খুঁজেও কিন্তু ট্যালেন্ট বের করে আনতো, বা জোর করে। এরকম যদি আমরা সিনেমাতে দেখি, আমরা গানের জগতে দেখি, প্রডিউসাররা, মিউজিক ডিরেক্টররা বাবা মাদের কাছে গিয়ে বসে থাকো, আপনার ছেলেটাকে আমাকে দেন, আপনার মেয়েটাকে আমাকে দেন, নায়িকা বানাই, গান করাই। ওরা রেকগনাইজ করতে পারতো। এখন মানুষ শুধুমাত্র কার পকেটে টাকা আছে ওইটা রেকগনাইজ করতে পারে। তুমি টাকা দিয়ে যদি সব পরিমাপ করতে চাও, আর্ট এন্ড কালচার বড় হবে না, ছড়াবে না। এটা একটা ডাইভার্স কালচার, পুরো পৃথিবী জুড়ে এই জিনিসটা মানুষের একটা মনের খোরাক। এবং যেই সমাজ বা যেই গোষ্ঠী নিজের দেশের কালচার বা
কালচারাল প্র্যাকটিস, শিল্প এবং সাহিত্যের চর্চা না করে ওই দেশে তুমি মানুষ কোথায় খুঁজে পাবা? আমার সবসময় তখন মনে হয় যে আমি কারোর সাথে কথা বলতে বসলো, আমার মনে হয় প্রবাবলি আমি আর ওই মানুষটা একই পেজে নাই। তখন আমি কিভাবে বলবো? এবং আমার সাথে খুব অ্যাক্টিং করলো, এন্ড এট ওয়ান পয়েন্ট ওর কাছে গিয়ে মনে হলো যে ও আমাকে 10টা খারাপ কথাও শোনায় দিতে পারবে। আন্তরিকতার জায়গা, মনুষ্যত্বের জায়গা, এই জিনিসটাই যদি প্র্যাকটিসটাই না থাকে, তুমি কি আসলে তাকে মানুষ বলতে পারবে? আমার সাথে খুব ভালো, তুমি পিছনে গিয়ে ঠিক আমার নামে বদনাম করে যাচ্ছ এন্ড এভরিথিং। তুমি আমার সাথে ভালো হইলা কেন? তুমি প্রথমে আমাকে তোমার খারাপটা দেখায় দিতা। আমার পিছনে গল্প বলার তো কিছু নেই, তুমি আমার সাথে কথা বলো, আই এম হিয়ার, রাইট হিয়ার। নাটক করার তো দরকার নাই, নাটক কম করো প্রিয়, যে ব্যাপারটা। সো আমার কাছে এগুলো দেখার পর মনে হয়েছে যে আই ডোন্ট ওয়ান্ট দিস, একদমই চাই না। এন্ড দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যে আমি মানুষদের সাথে কাজ করতে চাই, মানুষদের সাথে কাজ করতে পছন্দ করি। আমি খুব লাকি, আমি অনেক ভালো মানুষের সাথে কাজ করেছি। ভালো মানুষের সাথে কাজ করার একটা সুন্দর জায়গা আছে। ওরা না, when you work with someone যে কিনা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থাকে, তারপর ওর আরেকজনের প্রতি সহমর্মিতা থাকে, এমপ্যাথি থাকে, ওদের সাথে কাজ করতে গেলে তুমি না যতটুকু কমার্শিয়ালি চিন্তা করে করবা তার চেয়ে অনেক বেশি বিয়ন্ড গিয়ে তুমি কাজ করবা। তুমি তোমার 100% তো দিচ্ছ, কিন্তু এর পরেও তুমি আরো বেশি ওইটাতে এফর্ট দিবা, আন্তরিকতা দিবা, ওটাকে নিজের মনে করে ওনারশিপ নিয়ে কাজ করবা। এবং তুমি দেখবা যতগুলা কাজ পৃথিবীতে এরকম ওনারশিপ নিয়ে মানুষ কাজ করে, ওনার আউটপুট কিন্তু আজকের দিনে না আসুক, 20 বছর পর হলেও আসে। কারণ তুমি একটা বীজ বপন করো এবং ওই বীজটা আস্তে 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 ভালোবাসায় নার্চার হয়ে বড় হয়। আমার কাছে মনে হয় তো মানুষ এখন খুঁজে পাওয়া আমার জন্য খুব দুষ্কর মনে হয়, আমি যেন গুহায় থাকি। খুব সুন্দর কথা বলছো, খুব সুন্দর কথা বলো। আচ্ছা, তাকিউদ্দিন মোহাম্মদ আকরাম লিখছে আপুর কণ্ঠে একটি গান শুনতে চাই। আমার কণ্ঠে গান? অফ কোর্স। ওকে, তো আমি একটা রিকোয়েস্ট করব। বলো না। তোমার গান না কিন্তু। হ্যাঁ বলো, যদি আমার জানা থাকে অবশ্যই করব। জানা থাকবে মানে এটা তো জানা থাকতেই হবে, যে প্রেম স্বর্গ থেকে এসে। তুমি আর আমি আর কেউ নয়, এমন একটা যদি পৃথিবী হয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। শ্রদ্ধেয় খালিদ হাসান মিলু স্যারের গান, এবং আমার বন্ধু খুব সুন্দর করে গান করে, প্রীতম, সরি প্রতীক। কি গাইছে ও গান বাংলাতে, যেটা লাইভ যেটা গেল, এবং ও সব জায়গাতেই আমার প্রোফাইলে গেলে দেখবা, আমরা 2-3 বছর আগে আমরা মামাতে গেছি সবাই মিলে ইলিশ মাছ খেতে, রাতে 3টা বা 3:30টার দিকে, রাস্তার মধ্যে একটা জায়গায় ব্রিজের মধ্যে দাঁড়ানো, আমরা সবাই সিঙ্গার মিউজিশিয়ান একসাথে, একজন গিটার বাজাচ্ছে, প্রতীক এত বিউটিফুলি গাইলো, ওই মোমেন্টটা একটা ক্যান্ডিড মোমেন্ট ছিল। ওই ভিডিওটা আই থিংক আমার খুব পছন্দের একটা ভিডিও। আমার গানটা খুবই প্রিয়, এবং প্রতীক গাওয়ার পর আমার আসলে বেশি প্রিয় লাগছে, মানে এত সুন্দর গাইছে গানটা। প্রতীক অসম্ভব সুন্দর একটা, মানে ওর গলাটা খুব সুন্দর, এবং অফ কোর্স ওর টেক্সচার সুন্দর, এন্ড ওর গায়কের ম্যাচুরিটি অনেক সুন্দর। এটা আসলে জেনেটিক, ও বেশি জোস গাইছে। এবং গান বাংলার উইন্ড অফ চেঞ্জে আমার মনে হচ্ছে প্রোডাকশন হিসেবে সবচেয়ে আমার একেবারে আমার পার্সোনাল অপিনিয়ন, দিস ওয়াজ দ্য বেস্ট গানটা, কম্পোজিশনটা। বিকজ অন্যান্য যত কম্পোজিশন যেটা আমি বলছিও, সব গানেই কেন ভায়োলিন দিতে হবে, সব গানে কেন হেডলেস বেস দিতে হবে, সব গানে কেন কিবোর্ড পিয়ানো একলাবে দিতে হবে, সব গানে কেন সব ইনস্ট্রুমেন্ট দিতে হবে, নিজের প্রিজেন্ট একটা যে কথা আছে সেটা আসলে উইন্ড অফ চেঞ্জে মেনটেন করা হয় না, সেটা অনেক শ্রোতা আমি বলছি। বাট আমার মনে হচ্ছে এই গানটাতে আসলে অনেকটাই পরিপূর্ণ ছিল, প্রিসাইজ, কোথায় কোথায় কি লাগবে সেখানে এটাই দেওয়া হয়েছে। লাইক ধর হাবিব ওয়াহিদ যেরকম করে হাবিব, বা ইনফ্যাক্ট ফুয়াদ, ওর ছোট্ট একটা বাঁশির দরকার নাই 1 মিনিট, ও 30 সেকেন্ড, মানে ধর 10 সেকেন্ড লাগবে এখানে বাঁশিটা, ও অতটুকুই দিবে। ওখানে একটা বেজের একটা ব্যাপার আছে, এখানে 2 সেকেন্ড দিলে হয়ে যাচ্ছে, আচ্ছা এখানে এতটুকুই। একটা মানে লিডার হতে জাস্ট 2 সেকেন্ড দিলে হচ্ছে, ওইটাই দরকার, এর চেয়ে বেশি দিবে না। বাট উইন্ড অফ চেঞ্জে
non-stop, সব গানে একই রকম হজবরল করে ফেলছে, বাট এই গানটাতে আমার মনে হচ্ছে যে wow, মানে অ্যামেজিং লাগছে। ওকে, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি আমি যা বলছি? আমি আমি আসলে খুব ডিফারেন্ট ভাবে দেখি। এক একজনের ব্রেইনের ভিতরে ক্রিয়েটিভিটি আসলে এক এক রকম, এক একজন পোর্ট্রে করে। আর্টকে তো তুমি কোনো সিলিং এ আটকাতে পারবে না, অফকোর্স না। আর্টের কোনো বাউন্ডারি নাই, যে যেভাবে ইমাজিনেশন যেভাবে করতে চায়। এখন একটা এক্সপেরিমেন্টাল কাজে কারো যদি মনে হয় আমি অনেক কিছু অ্যাড করব, আবার এরকমও কাজ আছে যেখানে লেস ইজ মোর থাকে, অফকোর্স লেস ইজ অলওয়েজ মোর। আবার অনেকে আছে, তুমি মানুষকেও দেখবা যখন বিয়ে বাড়িতে যায় মাথা থেকে পা পর্যন্ত ঝিল্লি 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 হয়ে যায়, আবার এরকমও মানুষ দেখবা জাস্ট একটা ছোট্ট গলার একটা নেকলেস পরলো অথবা একটা বড় কানের দুল পরলো, খুব সিম্পল একটা কাপড় পরে গেল, ওকেও অনেক এলিগেন্ট বিয়েও লাগে। করবো ঠিক করছি, একটা জিন্স টি শার্ট পরে চলে যাবো, বিন্দাস একটা স্নিকার্স পরে, বিন্দাস। এত কি ভাই, আমি একটু আরামপ্রিয় পোশাক পরে তারপর বিয়ে করবো, মানে এত কিছু পরে আমি কেন বিয়ে করবো? এক্স্যাক্টলি, তুমি কোনটা চাও, তোমার আমি তোমার এটাই চাই। চাওয়ার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। সো গানের ক্ষেত্রেও এরকম। পৃথিবীতে তো আজকে এই মুহূর্তে আমি আর তুমি কথা বলতেছি, হ্যাঁ ডিফার, মানে দেখো কম্পারিজন যদি করি, গান কুক স্টুডিও পাকিস্তান, ইন্ডিয়ানটা তো গু, গু, মানে এই কম্পোজিশন চিন্তা করলে আমি বলতেছি, ধরো কুক স্টুডিও তুমি পাকিস্তানটা যদি দেখছো, অফ কোর্স, মানে দ্য প্রিসিশন, মাই গড কি অসাধারণ ওদের কম্পোজিশন, দেখো মানে কি কারণ দেখতে হবে, কারণ দেখতে হবে। তুমি এটাই বলো, কারণ দেখতে হবে, কারণ দেখতে হবে, তুমি এদিকে ইস্যু করতেছো কেন? না না, এক একজন এক এক রকম করে, এক একজন এক এক রকম করে দেখতে চায়। এখানে আমার কথা আছে, মিউজিক একটা, তুমি তো নতুন গান তৈরি করতেছো না, কথাটা বুঝো। যে প্রেম, এটা তো নতুন গান না ভাই, তুমি এই গানটাকে রিমেক করতেছো, তুমি রিকম্পোজ করতেছো, ওরে নির্দয় রেখে তুমি কম্পোজিশন নতুন ভাবে করতেছো। গট মাই পয়েন্ট? রেন্ডিশন। নতুন গান হলে, তোমার বাপের নিজের গান হইলে নিজের মতো করে করো, নিজের গান হয় নিজের মতো করে করো। বাট যে গানগুলো তোমার আবেগের সাথে জড়ায় আছে, ইউ ক্যানট ডু দ্যাট। আমি সেটার কথা বলতেছি। এটা তোমার পার্সপেক্টিভে তুমি বলতেছো। আমি বলতেছি ওটাকে তুমি যতটুকু সুন্দর দিস ইজ মোর বা সুন্দর করে করতে পারো। দেখো আমাদের স্যালন যেটা, যে পার্থদা যেটা সিলন, হ্যাঁ, কত সুন্দর, ওখানেও ভালো লাগছে। ইনফ্যাক্ট আরেকটা যে চ্যানেল 9 এমন একটা করছে, পার্থদা মাসুমি মাসুমরা, হ্যাঁ 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 হ্যাঁ, মানে ক্লোজ আপের একটা কোন লাউঞ্জ ছিল। হ্যাঁ, তো আমি বুঝছি কোনটা, দেখো মিউজিক তো এটা তো আসলে মানে ফিল করার ব্যাপার, বোঝার জিনিস একটা, যে কিরকম শুনতেছো, ভালো লাগতেছে, কিন্তু আমি সেটাই বলতেছি। এখন তুমি বলতে পারো তোমার পয়েন্ট অফ ভিউ, বাট আমি আসলে ক্রিয়েটিভিটিটাকে অনেক ওয়াইডেন রাখার চেষ্টা করি। কারণ আমি যদি বলি এটা এরকম এরকমই করতে হবে, ওটা আঙ্কেলদের না না, যেটা হয় আমার দিক থেকে যেটা হয়, আমার কাছে মনে হয় যে আমি কোন একটা ছকের মধ্যে বেঁধে থাকতে চাই না, আমি এক্সপ্লোর করতে চাই। ভালো লাগলো কি লাগলো না এটা পরের হিসাব। এটা ডিফারেন্ট, ওটা আমি ডিফারেন্ট কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি আই গট ইট, আই টোটালি গট ইট। বাট বেলিয়া ফ্রোজ তোমাকে কমেন্ট করছে, আমার ভালো লাগার একজন মানুষ। বেলি আমার জন্য কত বড় একটা কাজ করছে, ইউ হ্যাভ নো ক্লু। কয়েকদিন আগে আমি রোজার মধ্যে আমি হঠাৎ করে এক রাতে চিন্তা করছি, আচ্ছা কেউ কি আল্লাহর ঘরে যাবেন, আমি একটু বলবো আমাদের জন্য দোয়া করতে। ও উমরা, হ্যাঁ, সো আমি এটা চিন্তা করে ঘুমায় গেছি। পরের দিন সকালবেলা আমার একটা বাজেট পাঠাতে হবে, তো হঠাৎ করে আমার মনে হলো যে এই শো এর জন্য আমি বেলিকে সাজেস্ট করতে পারি, আমি একটু বাজেটটা নিয়ে নেই। সকালবেলা ফোন করছি, ও খুব তড়িঘড়ি, আপু আমি একটু মানি এক্সচেঞ্জ আছে, আমি তোমাকে একটু পরে ফ্রি হয়ে ফোন দিচ্ছি। তো আমাকে আধা ঘন্টা 40 মিনিট পর ফোন দিল, বলে কি আপু আমি না আম্মুকে নিয়ে আল্লাহর ঘরে যাচ্ছি, তুমি দোয়া করো আমাদের জন্য। আমার না গা হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। আমি রাতের বেলা চিন্তা করছি কেউ কি নাই, এতদিন ধরে আমি বেলিকে ফোন দেই নাই, কিছুই না, আমার সাথে যোগাযোগও নাই। ওকে আমি না আই ওয়াজ শকড। আমি বলছি বেলি আমার আর আমার মেয়ের জন্য একটু দোয়া করবি? তারপর বলে আপু অবশ্যই করব। তারপর ও গেল, আউট অফ দ্য ব্লু তাওয়াফ করতেছে একটা মেয়ে, আল্লাহর ঘরে গেছে, তাওয়াফ করতেছে, ওর মাথায় অনেক কিছু থাকার কথা, ওর নিজের জিনিস থাকার কথা। মেয়েটা আমাকে ভিডিও কল দিয়ে তাওয়াফ করে আল্লাহ ঘর দেখাইছে। আমার জীবনে আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধব অনেক মানুষ গেছে, কেউ কোনোদিন এইটুকু করে নাই। বাট বিশ্বাস করো, আমি ওটা দেখে আমি কান্না করে জাস্ট বলছি, আল্লাহ তোর মনের সব আশা পূরণ করে দে, তুই যে এতটুকু মনে করে আমার জন্য করছিস, এই 30টা সেকেন্ড এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আমার গুজবাম্পস হচ্ছে। বিউটিফুল, আমি দেখতে পাচ্ছি। মাই গড, ইয়া
এরপর থেকে আই হ্যাভ আ ভেরি ডিফারেন্ট স্পেস ফর হার এন্ড আমার সবসময় ওর চেহারাটা চোখে ভাসে। ওর সাথে আমার সাথে এরকম কিছু নেই, এরকমও হয়েছে ইভেন কোভিড এর টাইমে কেউ বের হতে পারতেছে না, আমরা ভিডিও কলে কথা বলতেছি এন্ড ও বলে কি আমার না খুব তেহারি খেতে ইচ্ছা করতেছে, আমি বলছি আমারও খেতে ইচ্ছা করছে, তুই না তুই যাওয়ার সময় আমাকে বাসায় নামাই দিয়ে যাস। আমি এমনি বলছি, মেয়েটা ঠিকই রাতে বেলা 12:30 1টার দিকে এসে বলে কি আনিক আপু নিচে নামো, তোমার জন্য তেহারি আনছি। আমাকে তেহারি দিয়ে ও চলে গেছে, 1 মিনিটও দাঁড়ায় নাই, জীবনেও না, নেভার। বাট ও আমাকে কেন জানি খুব পছন্দ করে, এন্ড ও যে পছন্দ করে এটা ওর কাজ দিয়ে দেখাইছে আমাকে। বিউটিফুল। এরকম জেস্টার কিন্তু কেউ কখনো দেখায় না। থ্যাংক ইউ বেলি, খুব ভালো লাগছে। অ্যাবসলিউটলি ওর সাথে কথা হচ্ছিল, শোতে আসবে বলছিল অনেকদিন আগে, বাট আসলে এরকম টাইম হয় না, বাট আইল কল ইউ, আমি তোমাকে ডেফিনেটলি জানাবো। ওকে, গান নিয়ে কথা বলতেছি, অন্যদিকে চলে গেছিলাম। কম্পোজিশন যেটা বলছিল, ক্রিয়েটিভিটি এক একজনের কাছে এক এক রকম, এক একজন একটা জিনিসকে এক এক রকম করে দেখতে চায়, দেখুক, অসুবিধা নাই। দিন শেষে যার যেটা ভালো লাগবে, আমরা লিসেনার হিসেবেও তো ভ্যারিয়েশন অনেক বেশি, তো যার যেটা ভালো লাগবে সে সেটাই পিক করবে। আমাকে যদি কিছু গানের কথা বলা হয় এই শো এর এই গানগুলো, আমি তখন মনে হবে যে ভাই আমি এটা শুনে আসছি, আই ওয়ান্ট টু লিসেন সামথিং নিউ। প্রথমে যেই অরিজিনালিটির মধ্যে যেই পিসটা বাজছে, আমি যদি 50 বছর পরও সেম পিসই বাজাই, আমি ওটা শুনতে চাই না। খালি সাউন্ডটা একটু বেটার, আমার ইচ্ছা হচ্ছে না শুনতে। সো আমাকে ডিফারেন্ট কিভাবে দেয়া যায়, আমি স্পটিফাইও যখন এক্সপ্লোর করি সেম গানের ডিফারেন্ট মানে তো you cannot ruin the song, that's my point. তুমি এটা আরো বেটার করতে পারো, এক্স্যাক্টলি বেটার করতে পারো, আমি সেটার কথা বলতেছি, ওইটার কথা বলতেছি। তুমি গট মাই পয়েন্ট। আমি বুঝতে পারছি। আমার কাছে, আমার মাইন্ডে আমি কোনটা খুঁজি, আমি খুঁজি যে what is giving me a kick, দেখো তুমি the old same song but it has to give me kick. তুমি দেখো, তুহিনের কথা বললা, শফিক তুহিন, রাইট? আমরা খুবই ক্লোজ মানুষ। দেখো তুহিন যখন মেহেদী ভাইকে দিয়ে চুমকিটা করলো, রিমিক্সটা, ওখানে ওর নীলদরিয়া পান্থগানের ভিতরে এরকম গাওয়া আছে, ওইটার কম্পোজিশন দেখো, গট মাই পয়েন্ট। বা ওইখানেও যে মুন্নিরা আপনাকে দেখ গান গাওয়া, যে ছিল দৃষ্টির সীমানায়, বা আমাদের এক ফ্রেন্ড আছে সানবিম, ও গেল সুখে থাকা আমার নন্দিনী, একটা খুব ডিফারেন্ট একটা অ্যালবাম ছিল, গট মাই পয়েন্ট। মেহেদী ভাইয়ের এত সুন্দর কম্পোজিশন, মানে আমি সেটার কথা বলতেছি, ও তো গানগুলো নষ্ট করে ফেলতে পারতো, আমি সেটার কথা বলতেছি। লেস ইজ মোর ইজ ডিফারেন্ট জিনিস, মানে বেশি সবকিছু মিলায় একসাথে জগা দিয়ে, সেটাও ডিফারেন্ট জিনিস। এয়ার রহমানেরও তো ব্যাড কম্পোজিশন আছে, সেটাও নিজের গান, অরিজিনাল গানটা সেটা করতে। তুমি যখন একটা গানকে নীলদরিয়া টাইপ কোনো গান বা এরকম ভালো একটা গান, এবং সব গানের মধ্যে রিমেকই করা হয়েছে, অরিজিনাল গান তো একটা দুটো গাওয়া হয়েছে, সেটার কথা আমি বলতেছি। মানে আমার হচ্ছে একটা মানুষ এত খরচ করে এত ভালো কাজটা, এবং যেই সেটা ইনিশিয়েটিভটা হিউজ ফর বাংলাদেশি মিউজিক, বাট সেখানে যদি গানগুলো এত সুন্দর হইতো, মানে আমি সেটা বলছি। আমার কিন্তু সত্যি কথা বলতে, তুমি যদি বলো তোমার সাথে আমি এটা নিয়ে ঘন্টার পর ঘন্টাও কথা বলতে পারবো। আমাদের দুইজনের দুইটাই পয়েন্ট অফ ভিউ থেকে দুইজনই কিন্তু রাইট, কিন্তু এখনো আমি মাঝে মাঝে when I look back, আমি যখন গানগুলো শুনি, কিছু কিছু গানের কিছু কিছু কম্পোজিশনের কিছু পার্ট আমার খুব পছন্দ, যেমন সৈনিক ভাইয়ের তুমি আমার ঘুম, আমি সেটা তোমাকে বলতেছি, সৈনিক ভাই তুমি আমার ঘুমের কম্পোজিশনও কিন্তু উইন্ড অফ চেঞ্জেরটা খুব সুন্দর। ওনার গানটা ইটসেলফ ইজ আ বিউটিফুল সং, সো ওইটাকে ওখানে মিউজিকই কম ছিল অরিজিনালটাতে, রাইট, মানে কম্পোজিশনটা। কিন্তু উইন্ড অফ চেঞ্জের ভার্সনে আমি যেটা পাই, আমি একটা ওপেননেস পাই গানটার, মানে গানটা ওই দিক দিয়ে আমার শুনতে ভালো লাগছে, আমি এবং শুনলে আমি ওই ভার্সনটাই শুনি। আমি কয়েকদিন আগে সৈনিক ভাইকে রাতের বেলা 3টা না 4টার দিকে মেসেজ করছি যে কি গান গাইছেন আমি জানি না, আমি রিপিটে রাতের বেলা 3টা 4টার দিকে এরকম রিপিটে শুনতেছি, থ্যাংক ইউ বলার জন্য যে আপনারা ক্রিয়েট করছেন। বাট ডিড ইউ গেট মাই পয়েন্ট? আমি বলছি ধর একটা গান, মানে আমি বলছি কুস্তিটা পাকিস্তানের কথা বলছি, মানে ওটা কিছু কিছু কম্পিউটার অরিজিনালি ম্যাক্সিমাম থাকে, এত ভালো লাগে, মানে আমার মনে হয় গড কি করছে, কি গান গাইছে। ধরো মেহরাম গানটা, ও মাই গড। তারপরে বাওয়ারে একটা গান আছে, কি জোস। যখন পাঁচটি আমার ভালো লাগে নাই, লাফালাফি ডিজে, ওটা ভালো লাগে, লাইক when like you know something touches your heart, right? ওদের যে ডিজাইন একটা জিনিস আছে, মিউজিক ডিজাইনের চেয়েও বড় কথা হচ্ছে ওরা কিন্তু এক রকমের মিউজিক প্র্যাকটিস করে আসছে। তুমি যে কাজটা করবা তোমার ফরম্যাট অনুযায়ী কিন্তু ওটাতে তুমি ফেলার চেষ্টা করবা। সো ওরা না পাকিস্তানি মিউজিক এমনিতেই অনেক রিচ,
ইন্ডিয়ান হচ্ছে ইন্ডিয়ান মিউজিকের ঘরানাগুলো ডিফারেন্ট Different, হওয়াতে ওর ওর ইভেন তুমি যদি ওদের আর্ট এন্ড কালচারের অন্যান্য জিনিসও দেখো, ওরা যখন কোনো একটা সিরিজও বানায় তুমি খুব লাউড কিছু পাবা না, ইটস ভেরি সফট। ইভেন দ্য টোন দে ইউজ পিটিভির মধ্যে যখন আগে সিরিয়াল হতো, এখন তো অনেক রকমের অনেক কিছু আসছে, আই ডোন্ট ইভেন নো, বাট তখন থেকে ওরা একটু সফিস্টিকেটেড। তো প্রত্যেকটার আলাদা ফ্লেভার আছে, আলাদা কালার আছে, এন্ড এভরিওয়ান ইজ ডুইং ক্রিয়েটিভ ওয়ার্ক। হ্যাঁ, ইট গিভস মি জয়। অফ কোর্স এখন তোমার ক্রিয়েটিভ ওয়ার্কে যাই, মানুষ টিকটকে পচায়, ও টিকটক নিয়ে গান গাইছে, ঠিক আছে? মানে তুমি কি যেন বলতেছিলে, আমি শুনতে চাই আগে তোমার টিকটক নিয়ে গানটার কথা শুনি। ঈদে রিলিজ হয়েছে তোমার, রাইট? রাইট, ঈদে একটু প্লিজ। ডিএমএস থেকে রিলিজ হয়েছে। তো এই গানটা বানানো অনেক আগে, কোভিড এর মাঝখানের একটা টাইমে। আমি একদিন ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি যে প্রথমে চিন্তা ছিল যে আচ্ছা তখন সবাই কোভিড এর টাইমে তো সবাই খুব টিকটক করে উড়াই ফেলতেছে, আমি খুব ঠান্ডা মাথায় বসে চিন্তা করলাম আমার তো টিকটকে কোনো অ্যাকাউন্ট নাই, টিকটকে যদি একটা অ্যাকাউন্ট খুলি কি গান দিব, আমার 2টা গান আছে, 3টা গান আছে, এই গানগুলো দিয়ে টিকটক ফানি হবে না, মানুষের ফানি কন্টেন্টের মধ্যে আমি অ্যাক্টিং করতে পারবো না, কি করা যায়? আদিবকে বললাম, আদিব একটা আমার লিরিসিস্টকে বললাম, কাশতান ভাইকে বললাম যে ফানি কোনো টপিক নিয়ে গান লিখে দেন তো টিকটক মার্কা। তো হি কেম আপ উইথ সামথিং। আদিবের সাথে বসছি, আদিব বলে কি আপু তাহলে করি না টিকটক, করি না টিকটক। আমি বলছি আমার একটা টিকটকের অ্যাকাউন্ট নাই। বলে আপু তাহলে করি না টিকটক, করি না টিকটক। আমি বললাম যে গানটা তো যা বলছিস তো ভালোই লাগছে, তাহলে আমি আমার প্রথম অ্যাকাউন্ট খুলবো আমার নিজের গান দিয়ে, টিকটকের অ্যাকাউন্ট। একটা অ্যাকাউন্ট খোলার জন্য গান বানাইছিলাম, এই গানের পর রিলিজই হয় নাই, তারপর আমি অ্যাকাউন্ট খুলেই ফেলছি। তারপর অ্যাকাউন্ট খুলে নিজের মতো করে নর্মাল যে খালি গলায় গান গাই, কন্টেন্ট দেই। একদিন হঠাৎ করে এই টিকটকের গানের মিউজিক ভিডিও করতে গেছি, একটা হিন্দি গান আমি নর্মালি খালি গলায় গাচ্ছি, আর এখানে র্যাপার ছিল রিজান। রিজান বিট বক্সিং করছে, আদিবও বিট বক্সিং করছে। আমি রাতের বেলা জাস্ট আপলোড করে ঘুমাই গেছি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ইট ওয়েন্ট ভাইরাল। আমি বললাম যে ও টিকটকে এরকম করে ভাইরাল হয়, আমি জানতাম না, আমার তো অ্যাকাউন্টই নাই ঠিক মতো। তারপর এখন পর্যন্ত ওভারনাইট ওইটা মিলিয়ন ছাড়াই গেছে। ইট ওয়াজ নাথিং, বেবি ডল সোনেদি গাচ্ছি এরকম, বাট আমার কাছে মজাই লাগছে যে আচ্ছা ঠিক আছে আমার ভার্সনই তো হইলো, দের ইজ সামথিং সিগনেচার দ্যাট আই হ্যাভ। এন্ড মানুষ দেখি এখনো রিশেয়ার করতে থাকে টিকটকে। তারপর আস্তে আস্তে গানটা রেডি হলো, গানটার পিছনে জু ভাই অনেক এফর্ট দিছে, তারপর আমরা একটা মিউজিক ভিডিও করলাম, জু ভাই সবকিছু অ্যারেঞ্জ করলাম। বলছি এই হইলো গান, এই হইলাম আমি, এবার কি করবেন আমি জানি না, গান রিলিজ করে দেন। তারপর উনি ওনার মতো করে, হি ওয়াজ দ্য প্রডিউসার অফ ইট। তারপর জুভাই জুমার মতো করছে, আমি এতটুকুতেই খুশি, অ্যাটলিস্ট গানটা আসছে। কোভিড এর মধ্যকার একটা সময়ের গান এখন আসছে, ইটস ফান। আমি দেখলাম মানুষ খুব আনন্দ নিয়ে টিকটকে রিল বানাচ্ছে, এটা হ্যাঁ। আমার কাছে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে, ফাইনালি আমি যখন চিন্তা করছি আমি ম্যাসের জন্য কাজ করবো, আই এম রিচিং টু দ্য ম্যাস। যখন যেই জায়গায় মাইন্ডসেট ছিল ওইটুকু পর্যন্ত, যখন চিন্তা করছি যে আমি ড্রয়িং রুমের ক্যাসেট প্লেয়ারে বা প্লেয়ারে বাজবো, আমি তখন ওখানে বাজছি। আমি যখন গাড়ি চিন্তা করছি গাড়িতে বাজছি, এখন আমি চিন্তা করি ম্যাসে বাজবো। আস্তে আস্তে ওরকম করে আগাচ্ছি, চলতে থাকি না। আই এম লাভিং মাই জার্নি, হোয়াট এভার আই এম ডুইং। বাট এই গানটা কি ওটার মতো ভাইরাল হলো টিকটকে, যেটা ভাইরাল হলো এখন? না না, ওইটার মতো হয় নাই, ওইটার মতো হয় নাই, কারণ অবভিয়াসলি খুব সুন্দর সুন্দর কিছু গান আসছে, বরবাদের গান আসছে, ফিল্মের গান আসছে, সো পিপল আর বিজি। ফিল্মের গানই শুনতেছে মানুষজন, অরিজিনাল শুনতেছে না কেন? ইটস আ ভেরি গুড থিং। এক এক সময় এক একটা জোয়ার আসে। দেয়ার ওয়াজ আ টাইম যখন মানুষ হিন্দি গান না হিন্দি গানের বাংলা ভার্সন শুনতো। প্রথমে ছিল ব্যান্ড মিউজিক, রাইট? তারপর ওইখান থেকে এসে হিন্দি গানের বাংলা ভার্সন, ওইখান থেকে উদ্ধার করছে আমাদেরকে হাবিব ভাই। হাবিব ভাইয়ের ময়নাগো অ্যালবাম, তারপর মায়া অ্যালবাম, ও মাই গড, দোজ আর বিউটিফুল অ্যালবামস। ওখান থেকে আমরা কৃষ্ণ, আমরা ওখান থেকে সেভ হয়ে আসছি। আসার পর গানের আবার ফরম্যাট চেঞ্জ হয়েছে, তখন আর কেউ মুভির গান শুনে না। অনেক বছর পর মানুষ মুভির গান শুনতেছে। এটা ইটস আ ভেরি পজিটিভ, ইটস আ ভেরি পজিটিভ থিং। আমার কাছে তো ভালোই লাগে। ওকে, আর বা টিকটক তো সবাই পচায়, আর তুমি টিকটক নিয়ে গান করলা, মানে এই জিনিসটা কেমন না? কেউ বলে না তোমাকে কিছু? আমাকে কতজন আমাকে কি পরিমাণ পচাইছে। তারপর আমাকে বলে কি যে তুমি আর টপিক পাইলে না গান করার। আমি বলছি আল্লাহ, হোল্ড অন আর্নি, তুমি আর টপিক পাইলে না গান করার? লাইক সিরিয়াসলি? হ্যাঁ,
প্রত্যেকটা এভাবে জিনিসই তো বলছে? জীবন। না আমি কোশ্চেন এভাবে করছে দেন না না, ওটা জাস্ট নরমালি বলছে তুমি কি আর টপিক পাইলে না গান করার topic জন্য? পেলে না, হ্যাঁ। আমি বললাম ডিড ইউ গো থ্রু মাই ইউটিউব চ্যানেল, ডিড ইউ সি হোয়াট আর দ্য সংস আই মেক, হু কম্পোজ ফর মি? ফুয়াদ নাসের বাবু ভাই আমার জন্য গান বানাইছে, বাপ্পাদ আমার জন্য গান বানাইছে, সুমন কল্যাণদা আমার জন্য গান বানাইছে, রাগ বেসড গান বানাইছে, আমি সবকিছু করছি, কিন্তু ওরা এখনো বলার সময় কোনটা বলে আর্নিক এই গানটা করলো, তাইলে কি হইলো? আমি তোমার টপ অফ মাইন্ডে আসলাম, আমি তোমার জন্য অনেক বছর ভালো গান করছি, তুমি আমার ভালো কাজ রেকগনাইজ করো নাই। এখন আমি যখন তোমার অ্যাটেনশন চাচ্ছি, আমি অ্যাটেনশন পাওয়ার জন্য কাজ করছি, তুমি আমাকে ঠিকই অ্যাটেনশন দিচ্ছ, তাইলে কি হইলো? আমার ভালো কাজ, ভালো কাজের জায়গায় আমি নিজেকে খুশি করার জন্য করে আসছি, এখন তোমার অ্যাটেনশন লাগবে, আল গ্র্যাব ইট। ওকে, কি পচাইলো আর কি পজিটিভ পাইলা? হ্যাঁ, অনেকেই বলছে যে আনিক এরকম একটা গান করলো, আমার লুক দেখেও বললো আনিক এরকম একটা বোল্ড লুক নিল। আমার ইচ্ছা হয়েছে, দিস ইজ মাই কন্টেন্ট, দিস ইজ মাই ক্রিয়েশন, দিস ইজ অল অ্যাবাউট মি, এন্ড এটা আমার একটা এক্সপেরিমেন্টাল কাজ। কেউ যদি পছন্দ করে নিবে, কেউ যদি গালি দিতে চায় ওয়েলকাম। এই দেশে গালি না খেলে তারকা হওয়া যায় না, তালি পাওয়া যায় না, এটা আমি সবসময় বলি। বাংলাদেশে যত বেশি গালি তত বেশি তালি, আমরা তাই দেখে আসছি গত 10-12 বছরের যদি হিস্ট্রি আমরা দেখি, অনলাইন থেকে শুরু করে সব জায়গায়। আমার তো চ্যালেঞ্জেস মজা লাগে, আমি চাই আমাকে মানুষ খারাপ বলুক, আমি ওদেরকে আমার খারাপ রূপটা তখন ইজিলি দেখাইতে পারি, তাহলে তো ভালো হয়ে লক্ষ্মী মেয়ে হয়ে কতক্ষণ। তুমি আমাকে খারাপ মনে করতেছ, আমি তোমাকে আরো না জুসি কন্টেন্ট দিব, তুমি আমাকে খারাপ মনে করো। দিন শেষে আমি যেই মানুষগুলাকে আমার আপন ভাবি, ওরা এক্স্যাক্টলি জানে আমি কি। আমাকে তোমাকে ভুল ভাঙাইতে হবে? তুমি আমাকে যত খারাপ মনে করবে আমার তত মজা লাগবে, কারণ তুমি হচ্ছে মানুষের চোখ দিয়ে দেখতেছো, তুমি নিজের চোখ দিয়ে দেখতেছো না। তখন ফিল্টার করা ইজি হয়ে যায় আমার জীবন থেকে, কাকে রাখবো কাকে রাখবো না। ওকে, তুমি বোল্ডনেস নিয়ে কথা বলছিলে, হ্যাঁ বলো, এই লুকটা নিলা কিভাবে ভাবলা? আমার কাছে মনে হয়েছে ইউ বিন অলওয়েজ সো বোল্ড, নট এট অল, না এরকম তো ভিডিও করো না তুমি। আমার তো ওইভাবে বাকি সব আমার সোলো অ্যালবামের যেসব গান ছিল তখন আই ওয়াজ ভেরি ইয়াং, আমার মনে হইতো যে আমি এইভাবে ছোটবেলা থেকে বড় হয়ে আসছি, আম্মু এটাই বলছে ডিপ নেক পরা যাবে না, ওয়াইড অ্যাঙ্গেল পরা যাবে না, শোল্ডার দেখাতে পারবো না, পা দেখাতে পারবো না। while I grew up, মানুষের ম্যাচুরিটি আসে, তখন আমার কাছে মনে হয়েছে ইউ নো হোয়াট, আই এম ডিপ্রাইভিং মাইসেলফ। আমি চাই সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করতে, আমাকে ভালগার না লাগুক কিন্তু আমাকে দেখতে প্রিটি লাগুক, আমি যেই শেপেরই হই না কেন। চাবি না এরকমই তো ছিল অলওয়েজ এন্ড তুমি কখনো চেঞ্জ করতে চাও না? নেভার। why was that? I did not feel like, আমার কাছে মনে হচ্ছে I'm a cute panda, so I like being the panda. আমাকে মানুষ curvy, আমাকে হ্যাঁ, curvy is always attractive, right, and I enjoy that. When I get compliments, I enjoy that. I like that attention. I won't be lying. So I like it, and আমার কাছে মনে হয়েছে আমি এরকম করে দেখতে চাই। আমি যখন ইন্টারন্যাশনাল আর্টিস্টদেরকে দেখি, ওরা যখন পারফর্ম করে, ওরা যখন একটা মিউজিক ভিডিওতে অ্যাপিয়ার করে, ওইটার পিছনে কত রকমের এক্সপেরিমেন্ট থাকে, থটস থাকে। আমার জন্য তো আসলে একটা টিম নাই বসে এগুলো করে দিবে, আমার নিজেকে নিজেই খুঁজে বের করে মনে হয় যে আমাকে হয়তো এটাতে ভালো লাগবে, আমি এটা করি, দেখি এই এক্সপেরিমেন্টটা করি। চোখের মধ্যে বাতি দিলে কিরকম হয়, আই ইভেন হ্যাড সিন যেখানে আমার চোখের মধ্যে এলইডি দেওয়া, আই ওয়ান্টেড টু ট্রাই ইট। আমি বিদেশের কন্টেন্ট বানাবো এই জন্য বসে থাকবো আর আমি আমার দেশে যেটা বানাচ্ছি ওটাতে করবো না? না, দিস ইজ হোয়াট আই হ্যাভ। বোল্ড লুক নিয়ে কি বলছো এবং এটা কিভাবে ভাবছো তুমি যে ফাইন? আমি না ইউজুয়ালি এরকম, আমার কাছে মনে হয় যে আমার সামনের মানুষটা আমাকে কিভাবে রিসিভ করবে সেটা আমার পার্সোনালিটি দিয়ে। কেউ যদি আমাকে কাপড় দিয়ে জাজ করতে চায়, ও আমার এরিনার ভিতরে নাই, ও আমার এরিনার অনেক বাইরে, ও আমার কোনোদিন কাছের মানুষ হইতে পারবে না। আর বিইং সামওয়ান যে অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করে, অবশ্যই আমরা অ্যাটেনশন ডিল করি, অ্যাটেনশন লাইকও করি, নাইলে আমরা এইরকম স্পটলাইটের নিচে থাকতেই চাইতাম না কখনো। প্রত্যেকবারের অ্যাটেনশন এক এক রকম, ওটাকে ডিল করার চ্যালেঞ্জেস এক এক রকম, মজাই লাগে আমার এগুলো নিয়ে কিছু নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে while growing up আমার ফ্যামিলিতে আমি কখনো এগুলো দেখি নাই অ্যাজ ইন সংকীর্ণ মনা কোনো কিছু দেখি নাই। তুমি বললা যে তোমার ড্রেস এটা পরতে পারবে না, এটা পরতে না, পারবে না, সংকীর্ণ মনা বলছে আমাদের, উই ওয়্যার ভেরি লিবারেল। ছোটবেলা থেকে আমাকে হট প্যান্ট পরায় আমার আম্মা ঘুরাইছে। আমি গ্রামে গঞ্জে আমাদের যখন ফার্ম হাউস ছিল তখনও অনেকের এখনই দেখবা যে এতটুকু পর্যন্ত কাপড় না হলে, গেঞ্জির মধ্যে কোনো
সেদিন আমি আমার মেয়ের জন্য গেঞ্জি কিনতে গেছি, একজন বাবা মা পুরো ফ্যামিলি নিয়ে এসে বলে কি যে এমন কোন গেঞ্জি দেন মেয়ের জন্য যেখানে চেহারার ছবি নাই। আচ্ছা, সো প্র্যাকটিস গুলো কিন্তু আগেও ছিল, এখন অনেক বেশি ভিজিবল, কিন্তু আগেও ছিল। আমার কাছে এরকম কিছু ছিল না। আই গ্রু আপ সিইং মাই প্যারেন্টস, দে ওয়ার মার্জিত করে দেখাতে যতটুকু দরকার হয়। একটা হচ্ছে ভলগার আর একটা হচ্ছে মার্জিত। তো আমরা মার্জিত হয়ে বড় হয়ে আসছি। এখনো আই ডোন্ট থিঙ্ক আমি এমনও কোনো রিভিলিং পড়ি যেখানে আমাকে মনে হয় আল্লাহ এটাকে বস্তির মতো লাগতেছে। নো, আই হ্যাভ মাই লাইফ নিয়ে কথা হচ্ছে না, তোমার ভিডিও নিয়ে কথা। ভিডিও নিয়েই বলছি, ভিডিও নিয়েই কি বলছি। বললো বললো কেন নিল বা কিভাবে পারলো আর্নিক? আসলে সত্যি কথা বলি, আমি কমেন্ট দেখছি, কমেন্টের মধ্যে এক একজন এক এক রকম জিনিস দিছে, আমি বসে বসে হাসছি। আমি বললাম যে আমি তো ওদের গালিগুলো খাওয়ার জন্যই বানাইছি, তুই গালি দে। কয়েকটা বলো তো দেখি। আমার না এই মুহূর্তে মনে নাই, তুমি ইউটিউবে গেলে দেখতে পাবা, কয়েকটা থাকতে পারে। আর তো আমি হাসতে হাসতে শেষ, হাতিমাতি অনেক কিছু বলছে মনে হয়, বুঝছো? ইটস ইন্টারেস্টিং, কেউ বলছে। তোমার এখান থেকে কে কি বলছে? মানে ইন্ডাস্ট্রির সাথে, মানুষের সাথে আমি কোনো কিছু নিয়ে কথাই বলি না। আমাকে যে তুমি এসে দুইটা কমেন্ট বলবা, আমার তো তোমার সাথে আগে বসে গল্প করতে হবে, আমার তো তোমাকে অ্যাক্সেস দিতে হবে, তুমি আমি পর্যন্ত রিচ করো। আমার সাথে কাজ ছাড়া কারো কোনো অ্যাক্সেস নাই, কারোর সাথে কোনো হৃদ্যতা নাই। কেন হৃদ্যতা এজ ইন গসিপের ওই ব্যাপারটা নাই। আই ডোন্ট এনজয় ইট। আমার গসিপ করার মানুষ আছে, আই হ্যাভ মাই ফ্রেন্ডস, ওদের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনের মধ্যে আমি গসিপ করতে থাকি বা কোনো কিছু নিয়ে ডিসকাশন করতে থাকি। মিডিয়ার মানুষ বা আমাদের চারপাশের ফ্রেটার্নিটির মানুষ, আমাদের যখন দেখা হয় আমরা সবাই উই আর ভেরি কর্ডিয়াল টু ইচ আদার। যারা আমাকে ভালোবাসে ওরা আমাকে বিভিন্ন ভাবে ভালোবাসতে পারে, আমি ওদেরকে সম্মান করি। যারা বড় আমি ওদেরকে সম্মান করি, যারা ছোট আমি ওদেরকে আদর করি। এন্ড মাঝে মাঝে এরকমও মনে হয় যে যেমন ঝিলিক অনেক সময় দেখা যায় ও খুব ক্লাসিক্যাল কিছু নোটেশন নিয়ে লাইভ গায়, তাই মাঝে মাঝে হঠাৎ করে যদি কোনো গান খুঁজে পাই এটা ঝিলিকের গলায় খুব ভালো লাগবে, আমি ওকে দিয়ে পাঠিয়ে বলি যে তুই এটা কভার করবি। এরকম কয়েকদিন আগে একটা বলছি যে এটা করবি, তারপর ভাইরাল হয়ে যাবে, তারপর দেখলাম যে আসলে বেশ ভাইরাল হয়ে গেছে। আমার জন্য মানুষ হচ্ছে ওরকম, আমি যাদেরকে ভালোবাসবো আমি দুই পা আগাই গিয়ে করব, কিন্তু আমি কারো কোনো কমেন্ট নেওয়ার জন্য কাউকে ফোন করে জিজ্ঞেস করব না কি হয়েছে না হয়েছে। আমি আমার কেইভে থাকতে ভালোবাসি, আমি আমার নিজের জগতে থাকতে ভালোবাসি, আমি আমার নিজের কাজ করতে ভালোবাসি। আমি খুব এই জিনিসটাকে আমি প্রোটেক্ট করা শিখছি জীবনে। It took me time, but I could finally reach there. আচ্ছা, না কমেন্ট তোমার ভিউজ কম দেখে কমেন্ট মাত্র 20টা আসলে এখানে তোমাদের মেইন যে ভিডিওটা। ওকে, অত নাই, একটা কমেন্ট আছে যেটা আসলে পড়ার মতো না। এনিওয়েজ তুমি ফেসবুকে পাইছো মনে হয়? ফেসবুক, আই থিংক ফেসবুকে রিলস এর মধ্যে আসছিল। রাইট। এত কমেন্ট, এই গানটা কেউ দেখাও নাই, দেখছো? মাত্র 25k ভিউজ, এন্ড ইটস বিন আমার চ্যানেলে এরকমও গান ছিল 12 বছর ধরে 4000ও যায় নাই। তা আমার জন্য তো এটাও অনেক কিছু। তোমার চ্যানেলে তো সাবস্ক্রাইবার এরকম নাই। আমি কাজ করলে তো মানুষ ওটা দেখবে। আমি তো লাইভ নিয়ে ব্যস্ত ছিলাম, আমি তো স্টেজ নিয়ে ব্যস্ত ছিলাম। আমি জানি মিডিয়াতে তোমাকে কে কি বলছে এই গান নিয়ে? মিডিয়াতে আমার কারোর সাথে ওইভাবে কিছুই হয় না। আমি এটা একদমই সারাউন্ডিংস, আমার বন্ধু বান্ধবদের মাঝখান থেকে যেটা পাইছি। আর আমার লুক নিয়ে তো তুমিই বললা যে লুক নিয়ে বলছে, লুক নিয়ে যারা বলছে এটা তো হচ্ছে আমার আশেপাশের মানুষজন বলছে। বাট তোমাকে তো আশেপাশের মানুষ এভাবেই দেখছে না সবসময়। এখানে তো আমি দেখলাম তোমার ভিডিও, ওদের কাছে মনে হতে পারে না, তো ভালগার মনে হয় না অতটা। হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড ইউ, ওরা হয়তো এইভাবে চিন্তা করছে, মেবি ইউ মুভ ইওর বডি মাচ, সেজন্য হতে পারে। ওরা হয়তো চিন্তা করছে যে আমাকে আমার এই অ্যাপিয়ারেন্স আমি রেকর্ড করে ফর দ্য পিপল দিব। আচ্ছা, হয়তো ওইটার অ্যাকসেপ্টেন্স ছিল না, এরকম হতে পারে। কে কি বলছে আমার এত কিছু চিন্তা করে লাভ আছে, আমার কাজ আমি করব, যা খুশি বলুক, আমার তো কিচ্ছু আসে যায় না। কমেন্ট দেখে হোয়াট ডিড ইউ ফিল অনেস্টলি? কমেন্ট তো আসলে আমি ওইভাবেও খুব একটা পাই নাই, যেগুলো পাইছি মজাই লাগছে। আমার টার্গেট ছিল এই গান থেকে আমি অ্যাটলিস্ট 10টা গালি খাবো। I'm being so brutally honest with you. কারণ আমি দেখছি এই দেশে আমি যত ভালো কাজই করি না কেন কেউ আমাকে চিনবে না। তা আমি ঠিক আছে, আমি তোমাকে সুযোগ দিলাম, তুমি আমাকে গালি দাও, দেখি তুমি আমাকে কতক্ষণ গালি দাও, কিভাবে গালি দিবা। আর এই মেয়েটাকে, মেয়েটার নাম আর্নিককে গালি দিই। তোমার টপ অফ মাইন্ডে আমি আসছি, তুমি আমার নাম জানছো? এত বছর ধরে তুমি আমার নাম জানছিলা? জানো না।
ওকে, দ্যাট ওয়াজ ইউর প্ল্যান। আমরা একটা কমেন্ট নিই যে পেহানাজ উপমা ও সিঙ্গার সাথে কাজ করছে। হাই আর্নিক আপু, তুমি আমার না বলা ভালোবাসা একটু কাহানি শোনাবেন প্লিজ। শোনাই ফেলছে প্রথমে। হ্যাঁ, উপমা আমার খুব আদরের একটা পারফর্মার, খুব আদরের ছোট বোন। আমি রিসেন্টলি আমাদের যে প্রজেক্টটা করছি, আমি যেখানে চাকরি করি, আমাদের প্রজেক্টে শি ইজ ওয়ান অফ দ্য পারফর্মার্স এন্ড ও দুর্দান্ত একটা পারফর্মার। ও কোন লেভেলের পারফর্মার জানো? ওর কাছে ব্রিফ ছিল আমাদের ক্লায়েন্টের যে অডিয়েন্সকে এঙ্গেজ করতে হবে। ও যতক্ষণ এঙ্গেজ করতে পারে নাই ততক্ষণ ওর লাইভ দিয়ে দিছে। She did every possible thing and she made sure audience 100% engage করে, and it happened. ওর 103 ডিগ্রি জ্বর, ওর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, ও তারপরও অডিয়েন্সকে এঙ্গেজ করায় ওই শো সাকসেসফুল করে নিয়ে আসছে। and it made me so happy যে see, if you have the hunger you'll be able to make it. তোমার জ্বর আসুক, তুমি 10 বছর কাজ না করো, তোমার হাঙ্গার থাকলে তুমি তোমার যদি ডেস্টিনেশন জানো কোথায় যাবা, পৌঁছাবা তুমি। হাউ ডু ইউ রেট ইউর ক্যারিয়ার এই এতগুলা বছর গান করে? Why do I have to rate my career? The singer. I don't rate myself. আর্টের কোনো রেটিং হয় না, ক্রিয়েটিভ কাজের কোনো রেটিং হয় না। আমার নাম তো অ্যাটলিস্ট 50 জনের মধ্যে আসে। একটা কাজ, বাংলাদেশে একটা বড় কাজ করতে গেলে 50 জন আর্টিস্টের মধ্যে আর্নিকের নাম আসে। আমি কাজ করি আল্লাহর রহমতে, আমার তো এটাই অনেক বড় অ্যাচিভমেন্ট। That's how you rate your career. হ্যাঁ, আমার আস্তে আস্তে করে আমি উপরের দিকে যাচ্ছি। আমি তো একদম 150 300 তে ছিলাম। আস্তে আস্তে করে আমি কাজ করে করে মানুষের সাথে আমার পরিচয় হচ্ছে, ওরা আমার কাজের ধরন দেখতে পাচ্ছে, তারপর আমি আস্তে আস্তে করে যাচ্ছি। আমার যে ফিল ব্যাড যে তুমি এত সুন্দর গাও, এত ভালো গাও, না তুমি আরো অনেক বেশি ডিজার্ভ করো। আমি ডিজার্ভ করি। ডিড আই ওয়ার্ক অন ইট ইনাফ? Why didn't you? I was distracted By a lot of things. Like? আমার পড়াশোনার এক রকমের ছিল, তারপর আমি অ্যাডভার্টাইজিং এ জব করছি। অ্যাডভার্টাইজিং এ তুমি জানো সকালবেলা অফিসে ঢুকার টাইম আছে, বের হওয়ার কোনো টাইম নাই। তারপর আমার প্রেম ভালোবাসা জীবন, আমি তো খুব প্রেমিক টাইপের একটা মেয়ে। আমার লাইফে তো প্রেম দরকার হবে, তো প্রেম করতে গেলে তো অনেক সময় লাগে। আর টিনেজের টাইমে প্রেম মানে ওটা তো অনেক ইমোশন। তখন হ্যাঁ বেবি তুমি গান, তুমি চাও না আমি গান করি না, আমি গান করব না বেবি, বাসায় বসে গেছি। আসলেই হয়েছে, আই স্টপড ইট। বেবি আমি গান করি বলে আমাকে তোমার বাসায় বউ বানাবে না, আমি ওইখানেও গান বন্ধ রাখছি। আই গট ডিস্ট্রাক্টেড, বাট এখন I have stories to tell. See, we are sitting together, you know. Of course. And I can say Tell me a story. এই যে এটাই তো বললাম, love and breakups. Love, breakup. Which you can share, যেটা লাভ তো খুব সুন্দর একটা জিনিস। খালি আমি বুঝি নাই যে 35 বছর বয়সে এসেও আমি প্রেমে পড়তে পারবো, আবার টিনের মতো প্রেম। তা আপাতত খুব জীবনে এই জিনিসটা এক্সপেরিয়েন্স করতেছি, ভালোই লাগতেছে। So you are dating someone? I am. Okay. Been single for a long time? অনেক লম্বা সময়। Okay, তারপরে এখন আবার বাগানে ফুল ফুটেছে। আরে এইসব ফুল তো প্রায়ই ফোটে, কয়দিন ফোটা থাকবে ওইটাই তো হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ ফুলে তো আমি পানি দিতে পারবো, আমি গাছে পানি দিতে পারবো, যত্ন করতে পারবো। সামনের মানুষকে আসলে ফুল চায় নাকি ও কাটা চায়, এটাও তো একটা ইম্পর্টেন্ট। কয়টা চায় না, ফুলও কয়টা চাই সেটাও ইম্পর্টেন্ট। বাট হ্যাঁ, মানে ডেটিং বলবো না, অনেস্টলি স্পিকিং ডেটিং বলবো না। শিল্পীরা ভালোবাসতে পারে, কিন্তু তোমার ভালোবাসা এক্সপ্লয়েট হইতে হইতে তুমি একসময় ভালোবাসা বন্ধ করে দিবা। মানুষকে তুমি একটা সময় গিয়ে বিশ্বাস করবা না, ভালোবাসবা না। কিন্তু তারপরও হঠাৎ করে কোনো একটা স্পেসিফিক মানুষের জন্য বা কোনো একটা স্পেসিফিক জিনিসের জন্য তোমার ভালোবাসা গ্রো করেছে, এটাও একটা বিউটিফুল ফিলিং। কারণ আমি ভাবছিলাম আমার ভিতরে এই জিনিসগুলো আর কাজ করবে না, it died, right? হঠাৎ করে আমার মনে হলো যে না, I feel little different. I am not in a relationship. I'm not like dating someone. I like someone. ওই like someone এর জন্য যে আমার ফিলিংটা, I enjoy that feeling. I'm being very precise because আমার ক্ল্যারিটি আছে যে আমি আসলে কি করতেছি। আমার তো ভালোই লাগতেছে, প্রেম ভালো সুন্দর, it gives you more energy, ভাল লাগে। ওকে, আর তোমার হার্ট ব্রেক? Oh my god, heartbreak এর চেয়ে বিউটিফুল জিনিস পৃথিবীতে আর নাই। It makes you strong. It makes you more beautiful.
ওকে, হাউ? হার্ট ব্রেকের দুই রকমের রেসপন্স থাকতে পারে। একটা তো ডেফিনেটলি ট্রমা রেসপন্স থাকে, মানুষ ডিপ্রেশনে চলে যায়। right. আরেকটা হচ্ছে নিজেকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য, নিজেকে ডেভেলপ করার জন্য। আজকে আমি খুব ভালনারেবল একটা ইমোশনাল জায়গায় আছি, আমার হার্ট ব্রেক হয়ে গেছে, নিজেকে এমন শক্ত বানাই ফেলবো এরপর কেউ হৃদয় ভাঙতে পারবে না। আর যখন তোমার হৃদয় ভাঙতে পারবে না, তখন তুমি যেভাবে মানুষের সাথে অ্যাপিয়ার করবা, মানুষের সাথে যেভাবে কথা বলবা, ওটা অনেক ডিফারেন্ট হবে। ওয়াই ডু ইউ থিঙ্ক পিপল কল মি বোল্ড এন্ড বিউটিফুল? বিকজ আমি ওই বাউন্ডারিটা ক্রিয়েট করতে পারছি। নাহলে তো মানুষ এসে আমার হার্ট সবসময় ভেঙে এক্সপ্লয়েট করে চলে যায়, তারা আমি বাসায় কোনা দিয়ে বসে কান্না করতে, কেন করেছো, ওয়াই মি। তো এই জায়গা থেকে তো বের হয়ে আসতে পারছি। তো বয়সের সাথে সাথে, বাট হার্ট ব্রেক খুব সুন্দর। মানুষের একাকিত্ব কতটা বিউটিফুল হতে পারে আমি এক্সপ্লোর করছি, আমি জানি। আমার এখন মানুষের সাথে থাকার চেয়েও নিজের সাথে থাকতে বেশি পছন্দ হয়। কারণ নিজের সাথে থাকলে আমি নিজের সাথে অনেক কথা বলি, অনেক প্রশ্ন করি, অনেক প্রশ্নের উত্তর পাই, আমি আমার ক্ল্যারিটি পাই। তুমি যখন কেওয়াসের মধ্যে থাকবা, তোমার ক্ল্যারিটি থাকবে না। ইউ নিড টু আইসোলেট ইউরসেলফ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট। পৃথিবীতে বহু আর্টিস্টরা নিজেদেরকে অনেক লম্বা সময় ধরে বন্দি করে রাখছে, পৃথিবীর সাথে কমিউনিকেট করে নাই। এরপর যখন ওরা আসছে, দে ক্রিয়েটেড হিস্ট্রি অ্যাগেন। যারা সোল মিউজিশিয়ান বা সোল আর্টিস্ট। আমি জীবনকে খুব সহজ করে দেখতে ভালোবাসি, আমি হাসি খুশি থাকতে পছন্দ করি, আমার জীবন এভাবেই যাচ্ছে। তুমি সিঙ্গেল মম, এটা মানে এরকম ভাবে তুমি কোপ আপ করছো ইন এ লং টাইম না? হ্যাঁ, আমার মেয়ের 6.5 বছরের কাছাকাছি, অলমোস্ট। আমার জন্য তো খুবই ইন্টারেস্টিং। আমি কালকে রাতে I was talking to my friend, আমি বললাম যে you know what, I'm so glad that I have a baby. আমাকে সামাজিকভাবে আমার কাছে একটা বাচ্চা আছে, যেখানে আমার বাচ্চাকে রেকগনাইজ করা হয়, ওর মাকে রেকগনাইজ করা হয়। আমি যদি একটা সিঙ্গল মাদার নর্মালিও হতে চাইতাম, অ্যাডপ্ট করেও হতে চাইতাম, এই সমাজের মানুষের অনেক রকমের প্রশ্ন থাকতো। বাট আমার ক্ষেত্রে কিন্তু সেটা নাই। অ্যাকসেপ্টেন্সের যে ব্যাপারটা, সবাই জানে এটা আমার মেয়ে, কেমনে আমার মেয়ে আসছে, আমার মেয়ে আই গট ম্যারিড, তারপর আমার মেয়ে আসছে, ভেরি নর্মাল প্রসেস। আমার 10টা উত্তর দেওয়ার কোনো জায়গার দরকার হয় না, কেউ প্রশ্নও করতে আসে না। বাট আই এম সো গ্ল্যাড যে আমি যেরকম আউটগোয়িং, আমার জীবনে একটা পিছু টান দরকার ছিল আমার ঘরে ফেরার। আমার ঘরে ফেরার পিছু টান আমার মেয়ে। এবং আজকের দিনের আমি যতটুকু পলিশড একটা ক্যারেক্টার, এটার পিছনে আমার মেয়ের অনেক বড় ভূমিকা। আমার পেশেন্স আমার মেয়ে দিয়েছে। একটা ছোট বাচ্চা যখন তোমাকে ক্রিটিক্যাল কোয়েশ্চেন করবে, তুমি ওকে ক্রিটিক্যালি বড়দের মতো আনসার দিতে পারবা না। তোমার চিন্তা করে ও যে কথাটা বুঝবে ওই ভাষায় ওকে বুঝাই বলতে হবে। তাহলে আমার ব্রেইনকে কি করতেছে, ও কন্টিনিউয়াস ওয়ার্ক করাচ্ছে। আমি যদি কখনো রুট ক্যারেক্টারের মধ্যেও থাকি, আমার মেয়ের সাথে কথা বলার সময় আই হ্যাভ টু বি সফট। এই যে ট্রানজিশন, ক্যারেক্টারের ট্রানজিশন, এগুলো আমার আগে ছিল না। আমি মানুষের সাথে ঝগড়া করে চলে আসতাম, আমার পয়েন্ট রাইট, বিকজ আই নিউ আই ওয়াজ রাইট, বাট দ্য ওয়ে অফ অ্যাপ্রোচিং তখন ডিফারেন্ট ছিল, এখন ডিফারেন্ট। সো আই এম সো গ্ল্যাড আই এম আ মাদার। অ্যান্ড পৃথিবীতে, বাংলাদেশে এই জন্য সিঙ্গল মাদারদেরকে বা সিঙ্গল প্যারেন্টদেরকে কেন করা হয়, তুমি পৃথিবী ঘুরে আসছো, তুমি জানো আশেপাশের মানুষ, ইটস সামথিং ভেরি নর্মাল। সবচেয়ে মজার জিনিস তুমি তোমার ফোনে দেখবা, আমাদের ইমোটিকনের মধ্যে দে ইনক্লুডেড সিঙ্গল প্যারেন্টহুড। ওকে, ও হ্যাঁ, রাইট, ইমোটিকন, ফাদার সান, ফাদার ডটার, মাদার সান, মাদার ডটার, ফাদার মাদার, ফর টু বি নরমালাইজ আর কি এটা। হ্যাঁ, তার মানে আমাদের লাইফস্টাইলের মধ্যে এটা একটা পার্ট, এন্ড ইটস ভেরি নরমাল। আই থিংক আমার কাছে মনে হয়। স্ট্রাগলটা কি রকম তোমার? স্ট্রাগলটা, আমি তো অনেক সাপোর্টিভ ফ্যামিলি পেয়েছি, তা আমার জন্য স্ট্রাগল অন্য 10 জনের চেয়ে একটু কম, আল্লাহর রহমতে, সত্যি কথা যেটা। বাট ওয়ার্ল্ডের সাথে স্ট্রাগল অনেক বেশি। সো when men understands যে she is a single mother and I think I have an opportunity to exploit this character, তারপর যখনই ক্যারেক্টার আমার কাজ পর্যন্ত আসতে চাইতো, আমার তেজে ওরা জ্বলে পুড়ে ছাই হয়ে যেত, ব্যাপারটা এরকম হয়। ভাবতো যে ইজি টু গেট, এরকম ইজি টু গেট। হ্যাঁ, এটা একটা কমন পার্সপেক্টিভ।
আর সবার মাথার ভিতর সবসময় কোথায় যেন একটা ব্যাপার না, চাইলেই পাওয়া যাবে ওই জিনিসটা সবসময় থাকতো যে ইজি টু গেট। হুম, ট্রাই টু বাই মি, হুম, কিনতে পারে নাই। ট্রাই টু ফুল মি উইথ লাভ, পারে নাই। কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমার একটা মেয়ে আছে, আমি চাইলে যা কিছুই করতে পারি, কিন্তু এটা একটা কিছু বছর পর গিয়ে এটার একটা ইম্প্যাক্ট আমার সন্তানের উপর পড়বে। ও স্কুলে যাবে, ও স্কুলে গিয়ে ওর বন্ধু বান্ধব যদি ওকে দুটা খারাপ কথা বলে বা এমন কোনো কিছু বলে যেটাতে আমার মেয়ে হার্ট হবে, ওর আর আমার দূরত্ব বাড়বে। বললাম না যে আমার লাইফের এত সুন্দর স্ট্রাকচারটার পিছনে আমার মেয়ে অনেক বড় একটা ভূমিকা পালন করছে। কারণ তোমার সবসময় তোমার বিবেককে কন্টিনিউয়াসলি তোমার ফিড করতে হবে। মাথা তো দুষ্টু, তো আমরা তো দিন শেষে তো সবাই দুষ্টু, দুষ্টামি করতে সবাই পছন্দ করি, কিন্তু ওইটার কতটুকু লিমিট আছে, তোমার বাউন্ডারি তোমাকে সেট করতে হবে। তুমি যখন আমি যখন পৃথিবীর সাথে কাজ করতে যাই, আমি একটা নিজের মধ্যে একটা শিল্ড দিয়ে রাখি, সো দ্যাট নো ওয়ান ক্যান হার্ট মি, গেট ইনসাইড অর এক্সপ্লয়েট মি, অর আমার লাইফে কোনো কেওয়াস ক্রিয়েট করতে না পারে। কারণ আই হ্যাভ আ ডটার ইন দি এন্ড। আমার দিন শেষে আমি আমার মেয়েকে জড়ায় ধরে ঘুমাবো। সো ওই জায়গা থেকে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারছি, এখনো চেষ্টা করে যাচ্ছি প্রোটেক্ট করা। মানুষের সাথে যত কম কমিউনিকেট করা যায়, আমি আমার কাজের জন্য যতটুকু কমিউনিকেট করা, আমি অতটুকুতেই বিশ্বাস করি। কারোর সাথে যদি কাজের জন্য কারোর সাথে ইটিস পিটিস করে তেলায় মেলায় কথা বলতে হবে, তারপর ও আমাকে কাজ দিবে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ ইজ দেয়ার, আল্লাহ উইল টেক কেয়ার অফ মাই ড্রিমস, অ্যান্ড ইফ আই বি ট্রু টু মাই সেলফ, আল্লাহ আমাকে অনেক সুন্দর সুন্দর রিওয়ার্ড দিবে, কারণ আমি না আল্লাহর কাছ থেকে পাইছি। দুটো টপিক, দুটো কোশ্চেন করবো। সেটা হচ্ছে, ইজ দিস দ্য রিজন তুমি আজকে এখানে এবং তোমার চেয়ে লেস কোয়ালিফাইড সিঙ্গাররা অনেক আগে চলে গেছে? প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কোয়ালিটি নিয়ে আসে। যেই মেয়েটা আমার থেকে বা যেই ছেলেটা আমার থেকে একটু আগায় আছে, ওর এমন কোনো একটা কোয়ালিটি আছে যেটা আমার কাছে নাই। ইজ দিস দ্য কোয়ালিটি যেটা তুমি পারো নাই? এখানে লাকেরও একটা ব্যাপার আছে। ওকে। এখানে লাক অনেক বড় একটা রোল প্লে করে। তুমি সবকিছু কাস্টম মেড করে হিট বানাইতে পারবা না। এরকম বহু আর্টিস্টরা পৃথিবীতে আসছে যারা চিন্তাই করে না এই গানটা হিট হবে, কিন্তু গান বানাই ফেলছে, গানটা হিট হয়ে গেছে। এখানে লাক ইম্পর্টেন্ট। এখানে এখনকার ফরম্যাটে হয়তো অনেক রকমের নেটওয়ার্কিং ইম্পর্টেন্ট। অনেকে ইনজেক্ট করে জিনিসকে হিট বানাই দিচ্ছে। আমি খুব পজিটিভ মাইন্ডসেটের একটা মেয়ে। আমি যেটা পারি নাই, আমি কেন পারি নাই বসে আমি অ্যানালাইজ করি, তখন আমার কাছে মনে হয়েছে প্রবাবলি আমি এফর্টই দেই নাই ওই জায়গায়। আমি মনে করছি যে আমার যতটুকু এফর্ট, এটা আমার বেস্ট এফর্ট ছিল। মেবি দ্যাট ওয়াজন্ট দ্য বেস্ট এফর্ট। আই নো সো মেনি পিপল হিয়ার। তার মানে তুমি সিন্ডিকেটের শিকার হও নাই, বা সিন্ডিকেটের শিকার কে হয় নাই বাংলাদেশে? বাংলাদেশে সিন্ডিকেটের শিকার হবে না এরকম হইতে পারে না। আমার চেয়ে লেস কোয়ালিটির মেয়েরা প্রত্যেক দিন শো করে বেড়াচ্ছে, গান সেম গুলা আমিও গাই, মিউজিশিয়ান আমার গুলাই বাজাইতে থাকে পেছনে। ওদের সাথে আমি প্রথমে কাজ করছি, আমার লিস্ট ওরা জানে, ওদের সাথেই কাজ করে। তুমি একটু ভক্কর চক্কর বেশি করো, তুমি একটু নাটক বেশি করতে পারো, একজন আছে আবার সাথে, কেউ একজন আছে যে শোগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ না কেউ তোমাকে ব্যাকআপ দেওয়ার জন্য আছে, সাইলেন্ট একটা ক্যারেক্টার আছে, করে যাচ্ছ। ফ্রম চিটাগং পুরো বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ 5 টন। না, আমি জাস্ট তোমার কন্টেম্পোরারি ভাবতেছি যে কে তোমার আমার কন্টেম্পোরারি না, আমার কন্টেম্পোরারি পরে আসছে, তোমার শোগুলো করতেছে। আমার শো আসলে কেউ করতে পারবে না। শোনো, সবগুলো শো করতেছে। সবচেয়ে মজার বিষয় কি জানো? সবচেয়ে মজার বিষয় কি জানো? তোমার রিজিক লেখা আছে। অফকোর্স তুমি ঝগড়াঝাটি করে তোমার রিজিককে টেনে নিয়ে আসতে পারবে না। যেটা তোমার কাছে আসা, এরকম করে হেঁটে হেঁটে দৌড়ায়। সিন্ডিকেট ইজ দেয়ার, সিন্ডিকেট ইজ দেয়ার। প্লেব্যাকে তোমাকে এরকম দেখা যায় না। হ্যাঁ, সিন্ডিকেট অবশ্যই আছে। এই ভালো সময়কে অনেক পাওয়া যায়। তুমি আমার প্রোফাইল দেখো না, আইল সেন্ড ইউ মাই প্রোফাইল। আমি করার সময় ভালো শো গুলাই করি। ভালো শো মিস ধরো যে শো গুলো আসলে রেগুলার থাকে না, যে আমার জনরা অনুযায়ী যে শো গুলা পড়ে। বাট আই এম সো গ্ল্যাড আই হ্যাভ গত 5 বছরের যদি আমার শোজ এর আমি আমার লিস্ট দেখি, তখন আই হ্যাভ ওয়ার্ক উইথ ফিউ গুড ব্র্যান্ডস অফ বাংলাদেশ। এরা দে আর লাইক রেকগনাইজ করে এরকম। আমি ইউএন এর সাথে কাজ করছি, কয়েকদিন আগে আমি ওয়ার্ল্ড ব্যাংকের কাজ করে আসছি। আমার জন্য এগুলো অনেক ইম্পর্টেন্ট। বাট তোমার মানে খারাপ লাগে না যে এই সিন্ডিকেটের যখন টার্গেট হওয়া বা সিন্ডিকেটের পাল্লায় পড়ে যাও? প্রথমে একটা সময় না খারাপ লাগতো, ছোটবেলায় খারাপ লাগতো যে আমিও তো গান গাইতে পারি, ওর চেয়ে তো আমারটা বেটার হয়। পরে অনেক ভাবনা চিন্তার পরে আমি এমন জায়গায় ল্যান্ড করছি যে আমার
প্রত্যেকটা জিনিস লেখা আছে, ইটস রিটেন। ওকে, ইটস রিটেন। আল্লাহ হ্যাজ ব্লেসড মি, এন্ড আমি যখন ওই একটা জিনিস পাই নাই, এরপর যখন কিছু পাইছি কেন জানি ওইটা অনেক বেটার ছিল। ওকে, ধরো আমি চিন্তা করতেছি আমি সারা মাসে 10টা শো করব, এরপর আল্লাহ আমাকে 10টা শো দেয় নাই, দিছে 2টাই শো। রাইট। আমার রিজিক 2টা শো এর ছিল, কিন্তু 1 মাস পর 2 মাস পর গিয়ে আমাকে এত সম্মানের একটা শো দিছে, ওই শোটা করার পর আমার কাছে মনে হয়েছে ইউ নো হোয়াট, এই যে বাকি 8টা যে হয় নাই, আই এম গ্ল্যাড যে এই একটার ওজন ওই 8টাকে ছাড়াই গেছে। আই সি থিংস লাইক দ্যাট। ওকে, গ্রেট। আরেকটা টপিক আসবো, তার আগে যে টপিকটা হচ্ছে তোমার বেবিকে নিয়ে কথা বলতেছিলাম। তোমার আম্মুকে তুমি যেরকম লাভ করতা, তোমার মেয়ে কি তোমাকে ওইভাবেই লাভ করে, অতটুকু লাভ করে? ভালোবাসার পরিমাপের যন্ত্র আসছে পৃথিবীতে? নট লাইক দ্যাট। আমি বলতেছি ধরো মানে এখন যেটা দেখি আমি, যে সিঙ্গেল মাদার যারা আছে বা বাচ্চারা আসলে বাবার কাছেও থাকতে চায় হয়তো, বাট মায়ের কাছেও থাকতে চায়, কিন্তু আসলে তোমার যে ফিলিংসটা মানে ডেফিনেটলি ওই সময় বা দ্য ওয়ে উই ইউজ টু লাভ আওয়ার মম, এখনকার বাচ্চারা সেই অ্যাটাচমেন্ট হয়তো ফিল করে না, যেটা আমি দেখি অনেকগুলি। মানে তোমার ব্যাপারটা কিরকম, বা ভিডিও নোটিস? আমার কাছে অনেস্টলি যেটা মনে হয়, আমাদের বাসায় আমরা যেরকম ভালোবাসায় বড় হয়েছি, আমার মেয়ে তার চেয়ে 3 গুণ বেশি ভালোবাসায় বড় হয়। জেনারেলি আমি আজকে মানে ঘর হোম টু হোম ভ্যারি করে। হোয়াট ইউ সি ইউ বিকাম। তুমি তোমার লাইফে কত বেটার কিছু দেখছো, তুমি কিন্তু ওই জিনিসটাই বড় হওয়ার পর তুমি আউটপুটে দিবা। তুমি যেটা ছোটবেলা, তুমি যদি বাসায় ঝগড়া দেখে আসো, তুমি মানুষের সাথে ঝগড়া করবা। তুমি যদি বাসায় ভালোবাসা দেখে আসো, তোমার প্যারেন্টস যদি তুমি দেখো যে ওরা খুব লাভিং একটা রিলেশনশিপে আছে, তখন তুমি একরকমের হবা। তুমি অনেক তোমার পার্সপেক্টিভ অনেক ওয়াইডেন হবে, তুমি মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে পারবা, তোমার মধ্যে নেগেটিভিটি কম থাকবে। আমাদের ঘরের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা না আমার বাচ্চাকে খুব প্রোটেক্টেড ওয়েতে বড় করে আসছি, খুব লাভ দিয়ে বড় করে আসছি। আমার মেয়েকে তুমি যদি একটুখানি চোখ রাঙায় কথা বলো, ও কান্না করে দিবে সাথে সাথে, খুব আদরের বাচ্চা। তো ও আমাকে যেভাবে ভালোবাসে, আই থিংক এইভাবে হয়তো আমি আমার মাকেও ভালোবেসে আসছি একটা সময়। ইটস আ লেগেসি দ্যাট উই ক্যারি ইন দ্য হাউস। হাউস টু হাউস ডিফার করে, পার্সন টু পার্সন ডিফার করে। অনেক অ্যামেজিং মাদারকে দেখছি আমি যে ওদের বাচ্চারা ওদের সাথে কানেক্টেড ফিল করে না, বাট মাই ডটার ইজ অলওয়েজ কানেক্টেড উইথ মি। ওর সাথে আমি ম্যাচিওর আলাপ করি, আমি ওকে জিজ্ঞেস করি যে আনা আমি এটা চিন্তা করছি, আনাভিয়া ফালাক। আমি ওর জিজ্ঞেস করি যে আনা ইউ নো হোয়াট আই এম থিঙ্কিং অ্যাবাউট দিস, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, শুড আই গেট ইট? আনা আই লাইক দিস ড্রেস অ্যান্ড আই অলসো লাইক দ্য আদার ওয়ান, টুডে আই হ্যাভ আ শুট, হুইচ ওয়ান শুড আই ওয়্যার? ওকে ইনক্লুডেড ফিল করানো, ওকে ইম্পর্টেন্ট ফিল করানো, এই প্র্যাকটিস গুলো আমরা করার চেষ্টা করি। আমি আসলে অনেক কিছু আমাদের নক দেয় বা আমাদের সাথে আসে, সেখানে আসলে যেটা দেখতে পাই যে সিঙ্গেল মাদাররা যেটা স্ট্রাগল থাকে, যে একটা ছেলে বা মেয়ের জন্য ওরা লাইফটাকে স্যাক্রিফাইস করে। ইউ আর নট গেটিং ম্যারিড প্রিটি সুন বিকজ অফ থিংকিং অফ হার। না, নট রিয়েলি। আচ্ছা, ধরো অন্যদের কথা বলছি, ধরো ওরা হয়তো বিয়ে করতেছে না, যে আমি বিয়ে করবো না, বিয়ে করলে কি হয়, কার কাছে যাই, আমি কিভাবে থাকবো, ওকে আমি কিভাবে টেক কেয়ার করবো। বড় হওয়ার পরে হয়তো 10-12 বছর পরে বা 15 বছর পরে যখন বড় হয়ে একটু ম্যাচিউর হয়ে যায়, পড়াশোনা করতেছে অল দ্যাট, তখন আসলে ওই জিনিসটা যে আমি কার জন্য এত কিছু করছি, ও তো বাবার কাছে থাকতে চায় বা ও তো চলে যেতে চাচ্ছে, এই জিনিসটা আসলে আমার আম্মা আমাকে আমার আম্মা আমাকে ছোটবেলায়, আনা যখন ছোটবেলায় ছোট ছিল, তখন আমাকে একদিন, আমি তখন ডিপ্রেশনে ছিলাম, বিছানা থেকে উঠতে পারতাম না, আমি কোনো ধরনের কাজ করতে পারতাম না, আমার কোনো কিছুতে মন বসে না, বিকজ হার্ট ব্রেক, রাইট? সো অ্যাট ওয়ান পয়েন্ট আমার মা আমাকে বলল যে মা দেখো, তোমার বাচ্চা একদিন বড় হয়ে যাবে, তুমি যদি চিন্তা করো তুমি তোমার জন্য কিচ্ছু করবা না, তুমি একটা সময়ে গিয়ে দুঃখ পাবা। ডোন্ট মেক ইট হ্যাপেন। তোমার বাচ্চা বড় হয়ে যাবে, তোমার বাচ্চাকে যতটুকু যা করার তুমি করো, সেই সাথে ডোন্ট ফরগেট ইয়োরসেলফ। রাইট, এটা আমার মায়ের শিক্ষা। রাইট। আমি না যত যাই করি না কেন, আমি আমার নিজের জন্য করি। আজকে আমরা যখন একসাথে থাকি, আমার মেয়ে আমরা যখন বাইরেও যাই, আমি বুঝতে পারি মানুষ অন্যভাবে দেখে আমাদেরকে, কারণ আমাদের অ্যাপ্রোচটা ডিফারেন্ট।
কারণ আমি ওর জন্য চিন্তা করছি, আমি আমার জন্য চিন্তা করছি। আমার যদি মনে হয় আমার একটা ভ্যাকেশন লাগবে, একা ভ্যাকেশন লাগবে, আমি ঠিক ওকে বলি, আনা আই এম গোয়িং ফর আ ভ্যাকেশন ফর 2 days। এরপরে when everything is fine, I will take you out to another vacation, and she agrees to that। আমার যদি মনে হয় যে আমি আমার মেয়ের জন্য, আমার মেয়ের স্কুলের বেতন দিতে হবে, এটা করতে হবে, বিকজ আমরা খুবই financials is always connected to us, আর আমার এরকম অঢেল নাই যে আসতে থাকবে আমি খরচ করতে থাকবো। we always lived in a budget and সুন্দর করে। আমি চিন্তা করি যে আনার এটা 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 আছে, তারপর আমি আবার ওই বাজেটের মধ্যে থেকে নিজের জন্য একটা কিছু বের করি যে if I want to do it, I will do it। নিজের জন্য মা বাবাকে করতেই হবে। if you are not a happy parent, you will never be able to raise a happy kid। ওর এখানে কি বাবার কোনো কেস আছে? না, ও বলে না না। না, কারণ ও ছোটবেলা থেকে আসলে বাবা ছাড়াই বড় হয়েছে, আমার ফ্যামিলির মধ্যে বড় হয়েছে। উল্টা ওর, তবে আমি বুঝতে পারি হয়তো একটা ভয়েড থাকবে, একটা বাচ্চা যখন বড় হতে থাকে ওর ভেতরে কোনো না কোনো একটা ভয়েড থাকে, ওর ভেতরেও থাকে। আমি রিসেন্টলি দেখলাম ও কমেন্ট করে অনেক জায়গায়, ফাদার রিলেটেড কোনো কিছুর মধ্যে কমেন্ট করে। তারপর আমরা একদিন উই হ্যাড আ ডিসকাশন, তো আমাকে বলছে যে মেক শিওর next time whoever is my father doesn't leave me like my original one। আমি বললাম noted with thanks for speaking up। 6.5 বছরের একটা বাচ্চা যদি এইটুকু আমাকে ম্যাচুরিটি দেখাইতে পারে, I respect that। এবং আমার কাছে মনে হয়েছে যে I'm raising her well, আলহামদুলিল্লাহ। I was about to ask যে নতুন বাবা ওকে কবে দিচ্ছ? আমি এখন বাবা দিব নাকি হাজবেন্ড দিব? আমি আজকের দিন পর্যন্ত এতটুকু শিওর যে আমি আনার জন্য বাবা খুঁজি না, তোমার জন্য আমি আমার পার্টনার খুঁজি। কারণ আনার জন্য বাবা হওয়াটা would be someone's major responsibility। that person might not be available on this planet। আমি আমার মেয়ের বাবা খুঁজি না কখনো, আমি আমার সঙ্গী খুঁজি। আমার মেয়ে তো আমার কাছেই বড় হচ্ছে, বাবা নাই বলে কি বড় হবে না? ব্যাপারটা এরকমই না। আমি মেয়েদেরকে চাই এই পার্সপেক্টিভটা রাখার জন্য। যেসব মেয়েরা মনে করে যে আমি আমার সন্তানের জন্য বাবা খুঁজতেছি, ওদের লাইফে সবার আগে গিয়ে রুইন হয়। ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং ফর ইয়োরসেলফ, ইউল বি হ্যাপি। আমার জন্য জিনিসগুলো ওরকম। আমার এই পুরো ফিলসফিক্যাল বলে না যে নাজিল হওয়ার যে ব্যাপারটা, এটা হতেও সময় লাগছে। আমি এরকম করে ভাবতাম না, জানো। ভাবছো কবে থেকে শুরু করলে এটা? আমি যখন একা থাকা শুরু করলাম, আচ্ছা, আমি যখন নিজের সাথে সময় কাটালাম, আফটার দ্য ডিভোর্স এন্ড অল, আফটার মাই ডিপ্রেশন। ওকে, ডিপ্রেশনটা কিভাবে আসছে? ওই তো আফটার মাই ডিভোর্স কানেক্টেড। তো আমি ডিপ্রেশনে খুব থাকার পর আম্মা একদিন বললো যে তোমার নিজের জন্য কিছু করতে হবে। এন্ড আই এম সো ব্লেসড, আমার আশেপাশে আমার কয়েকটা বন্ধু বান্ধব, ওরা আমাকে বাঁচায় রাখছে। আল্লাহ ওদের সবাইকে, ওদের সবার মনের সব আশা পূরণ করুক। ওরা আমার জন্য যে পরিমাণ এফর্ট দিছে, জাস্ট বসে আছে, কিচ্ছু না। আমি বিছানায় শুয়ে আছি, আমার বান্ধবী এসে আমার পাশে শুয়ে আছে, আমার সাথে কোনো কথাই বলতেছে না, ওর মতো ফোন গুতাইতেছে, আমি আমার মতো গান শুনতেছি। বাট ওই যে I am here for you, this changed my life। we go on girls trip, we go on vacations and we do nothing। কয়েকদিন আগে আমার ফ্রেন্ড একটা থাকে হচ্ছে দুবাইতে, আর দুজন আমরা ঢাকায় থাকি, আরো 2-1 জন আছে। তো আমরা 3-4 বান্ধবী হঠাৎ করে আমরা কোথাও ঘুরতে যেতে পারতেছি না, বিকজ টাইম অনেক কম। এত স্কুইজ টাইমের মধ্যে একটা 2 দিনের ভ্যাকেশন, ট্রাভেল এন্ড এভরিথিং এর জন্য কোনোভাবে আমরা রুম ক্রিয়েট করতে পারতেছি না। সো মাই ফ্রেন্ড ডিসাইডেড, জুবি ডিসাইডেড, তাহলে চল আমরা একটা এয়ারবিএনবি নেই। এয়ারবিএনবি নিয়ে আমরা রাতের বেলা এয়ারবিএনবিতে আড্ডা দিই। ও চলে গেছে 12টার সময়, আরেক ফ্রেন্ড ও ডেন্টিস্ট, ও গেছে বিকালবেলা, আরেকজন অফিস শেষ করে গেছে সন্ধ্যাবেলা, আমি গেছি রাতে 10টার সময়। আমার মিটিং চলতেছে, আমার অফিস বিকালের পরে। বিশ্বাস করবা না, আমরা জাস্ট একটা রাত ছিলাম, কয়েকটা ঘন্টা ছিলাম, আমাদের ফুড প্যান্ডা 4টা ফোনের মধ্যে 17টা অর্ডার সকাল পর্যন্ত। আমরা কিচ্ছু করি না, আমরা খালি খাইছি আর করছি। and that was so relaxing। পরে সকালবেলা আমরা বললাম যে আল্লাহ, আমরা আমাদের এয়ারবিএনবির মধ্যে খালি ম্যাডাম আপনাদের পার্সেল আসছে, ম্যাডাম আপনাদের পার্সেল আসছে, হ্যাঁ পাঠিয়ে দেন। রাতের বেলা হঠাৎ করে 12টার সময় মনে হয়েছে উই ওয়ান্ট সামথিং, ডেজার্ট খাইতে ইচ্ছা করছে, ডেজার্ট কোথা থেকে আনবো? 3 জন 3 জায়গা থেকে ডেজার্ট অর্ডার দিছে, 3 রকমের ডেজার্ট। তো এরকম করে সব
ওই ভোরবেলা পর্যন্ত, নাস্তা পর্যন্ত আমরা খালি অর্ডারই করছি। আমাদের এটাই কাজ। উই লাভ টু ইট, উই লাভ টু হ্যাভ আওয়ার মি টাইম। হঠাৎ করে এক পর্যায়ে গিয়ে উই বিকাম ভেরি ফিলোসফিক্যাল, এরপর আবার খুব সিলি একটা জায়গায় চলে আসি। আমার মনে হয় আমি এগুলো করতে করতে না এখনো বেঁচে আছি এত বিউটিফুলি, আলহামদুলিল্লাহ। ওকে, ব্যাক টু মিউজিক। হ্যাঁ, তুমি বলতেছিলে যে আমাদের ফিল্মের গান এখন খুব ভালো হচ্ছে, কিন্তু আসলে গুটি করে সিঙ্গাররাই গাচ্ছে, তোমরা চান্স পাচ্ছ না। এটা নিয়ে তোমার কোনো? কেন পাবো? আমরা কি তেলাচ্ছি? আমরা কি ভাইয়াদেরকে বসে আছি? আমার জামাইকে কি আমি প্রডিউসারের, মানে আমার তো জামাই নাই, আমি কি আমার বয়ফ্রেন্ডকে প্রডিউসারের পাশে বসায় রাখছি? ওকে রিপোর্ট করে দিচ্ছে? আমি কি সারাক্ষণ ওদের সাথে বসে আড্ডা দিচ্ছি, রাতের বেলা 3টা বাজে বসে মদ খাচ্ছি? করতেছি না তো। এক একজন এক এক রকম করে করে। এক একজনের মাথার উপর গডফাদার থাকে। কার মাথার উপর গডফাদার আছে তুমি বাইরে থেকে দেখে বুঝবা। ভাই আমি একটা জুতার তলা খসানো একটা আর্টিস্ট, এখনো খসায় যাচ্ছি, খসাইতে থাকবো, যেদিন কপালে আসবে ব্রিং ইট অন। সোনি আমাকে একটা কথা বলছে যে তুমি অনেক বছর কাজ করতে থাকবা, তুমি দেখবা তোমার অপরচুনিটি আসতেছে না, তাই বলে কি তুমি তোমার তলোয়ারটা ভোতা রেখে দিবা? তোমার একটা শান দিতে হবে। আমি every dog has a day, of course, अपना टाइम आएगा, अपना टाइम भी आएगा বলে না, এটা যে কি সত্যি একটা কথা। and I'm like chill, life is good while the process is happening. You do your thing, things fall into places when time. প্রত্যেকটা জিনিস ঠিক সময় মতো ওই জায়গাটাতে গিয়ে বসে যায়। তুমি এই মুহূর্তে আমি খুব অস্থির হয়ে আছি ধরো কোন একটা কিছু নিয়ে, আমি সারাক্ষণ টেনশন করতেছি এটা কিভাবে হবে, এটা কিভাবে হবে, হচ্ছে না কেন, হচ্ছে না কেন। আমার যে অস্থিরতাটা থাকবে, আমার যে মানুষের সাথে কমিউনিকেশনের অবস্থাটা থাকবে, আমি তোমার সাথে বসে আমি পিস আনতে পারবো না, আমি তোমাকেও অস্থির করে দিব। আমার অস্থিরতা দেখে তোমার অস্থির লাগবে, বিকজ ইটস এনার্জি, উই আর ট্রান্সফারিং আওয়ার এনার্জি। তোমার নেগেটিভ এনার্জি যদি আমি নিতে থাকি, আমারটা যদি তুমি নিতে থাকো, দ্য এন্টায়ার রুম বিকামস নেগেটিভ। বাট আমি যদি পিসে থাকি, অ্যাটলিস্ট তুমি আমার সাথে যতক্ষণ বসে কথা বলছো, তোমার কাছে মনে হবে যে না আমি কেওয়াটিক কোনো একটা জায়গায় ছিলাম না, আই মিন পিস। বি স্পেসিফিক। আমি বলতেছি তোমাকে ফিলোসফি দরকার নেই এখন আমার। হলো শাকিব খানের মুভি মানে 4-5 জন সিঙ্গারের নিয়ে, এবং ইটস বিন লং ইয়ার্স, অনেক বছর ধরে। শাকিব খানকে কি আসলে বাকি নতুন আর্টিস্টদের সাথে ইন্ট্রোডিউস করানো হয়েছে? শাকিব খানের টাইম আছে? শাকিব খান বাংলাদেশে কোন কোন আর্টিস্ট আসছে? তাহলে শাকিব খানের মিউজিক যে প্রডিউস করে, এটা কি তার দায়িত্ব না? সে কি তার দায়িত্ব পালন করতেছে, নাকি সে প্রথম টপ 5 কে নিয়েই কাজ করতেছে? টপ 5 কোথা থেকে আসবে? ওর লিস্টের টপ 5। তোমার লিস্টে একটা টপ 5 আছে, তুমি তোমার প্রিয় বা তুমি যাদেরকে ডিজার্ভিং মনে করো, তোমার কাছে একটা লিস্ট আছে টপ 5 এর। ওই মিউজিক প্রোডিউসারের কাছেও থাকতে পারে, অন্য যে কোনো মানুষের কাছে যারাই কাজ করছে তাদের একটা টপ 5 থাকতে পারে, যে একে দিয়ে করালে মনে হয় ভালো হবে। তো ওই প্র্যাকটিসটাই চলতেছে। সাকিব খান তো গিয়ে দেখবে না যে বাংলাদেশে কোন আর্টিস্ট নতুন আসছে, সাকিব খান বলবে আমার এই সিকোয়েন্সের এই গান লাগবে, আমার হিট গান লাগবে। এটাকে হিট করার জন্য কি লাগবে, দ্যাট উড বি দ্য ব্রিফ। যারা কাজ করতেছে এটা তাদেরও দায়িত্ব। প্রথম কোয়েশ্চেনে চলে যায়, আগে মানুষজন যেভাবে কাজ করত, খুঁজে বের করত, এখন কেউ চিন্তা করে না এভাবে। তেলপালি হয়ে যায়। কমফর্ট দরকার হয়, কমফর্ট দরকার হয়। চিন্তা করে যে আমি আমার অমুক নিউজ পেপার লাগবে, আমার অমুক টিভি চ্যানেল লাগবে, এদের সবার সাথে কে সবচেয়ে বেশি কানেক্টেড, আমি ওই ক্যারেক্টারটাকে নিলে আমার নিউজ পেপার চলে আসলো, আমার কি বলে এটাকে টেলিভিশন চ্যানেল চলে আসলো, আমার অনলাইন পোর্টাল চলে আসলো, সবকিছু আসলো, তাহলে আমি একজনকে নিয়ে, যেহেতু ওর বেশি নেটওয়ার্ক ভালো, ওকে নিয়ে কাজ করলে আমার লাইফ হয়তো ইজি হয়ে যাবে। মানুষের ভাবনা এভাবে বদলাতেই পারে। আমার কাছে মনে হয় যে ওর পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ও রাইট। ওকে, আমি যদি আজকে একটা গান রেডি করি, তুমি যদি ওটা কম্পোজার হও, তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করতেছো, তুমি চিন্তা করবা আমার গানটা 10 জন পর্যন্ত পৌঁছাইতে হবে, তাহলে আমি কোন আর্টিস্টকে নিয়ে কাজ করলে যে একটু কমও ভালো গাইলো বা অনেক বেশি ভালো গাইলো, কার নেটওয়ার্ক কোন জায়গায় আছে। এখন সবাই ওভাবেই কাজ করে, কার ফলোয়ার বেশি। কাজের মূল্যায়ন কাজ দিয়ে যতটুকু না হয়, তার চেয়ে অনেক বেশি ফলোয়ার্স দিয়ে হয়, কানেক্টিভিটি দিয়ে হয়, নেটওয়ার্কিং দিয়ে হয়। ওকে,
বা ইজি গোয়িং হইলে সেটাও হয়, ইজি গোয়িং এটা বড় হইলেও রাতে হয়। পার্টি করতে পারে। অফ কোর্স এক একজন এক এক রকম করে জিনিসটা পারসিভ করবে, কিন্তু দিন শেষে আসলে ও ওয়ান স্টপ সার্ভিস কোথায় পাচ্ছে ও ওখানে যাবে। বললাম না যে সবকিছু লাগ দিয়ে হবে না, সবকিছু তুমি করে যাচ্ছ হবে না, ইউ হ্যাভ টু হ্যাভ স্পেসিফিক কোয়ালিটিজ অলসো। ইজ দিস দ্য রিজন মাঝখানে ইফ ইউ ক্যান সেম সাম নেমস, ন্যান্সি আর কোনার সাথে একটা ঝামেলা লাগলো, ওখানে কোনাল এসে জয়েন করলো, এরকম কিছু নাম ভার্চুয়ালি যে স্ট্যাটাস লেখালেখি পাল্টাপাল্টি লেখা শুরু হলো, ইট ওয়াজ দ্য রিজন? সত্যি কথা বলতে ওই পুরা ঘটনা কি, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আই ক্যান ভাউচ যে আমি এই ব্যাপারে পুরোপুরি জানিও না। তুমি যেরকম বললা হঠাৎ করে এরকম করেই হয়তো কোথাও না কোথাও শুনছি, আমি কোনোদিন জিজ্ঞেস করি না যে এটার গল্পটা কি ছিল। মানে কিছু আমি কখনোই দেখি না, আমি নেগেটিভ নিউজ দেখা অনেক আগে বন্ধ করে দিছি, আমি নিউজ পেপার পড়া বন্ধ করে দিছি। যেদিন আমার ফিচার আসে আব্বুকে বলে আব্বু নিউজ পেপার নিয়ে এসো, তো এটা এটা নিয়ে আসো, আমি ওগুলো আমার আর্কাইভে রেখে দিই, আমি নিউজ পেপার খুলেও পড়ি না। আমি শুধুমাত্র আমার যতটুকু মানে প্রয়োজন গুটি কয় যে মানে 4-5 জনই এরাই, আর কেউ নাই, মনে হচ্ছে যে এরাই সিঙ্গার, আর কোনো সিঙ্গার নেই এখন ব্যাপারটা। সিঙ্গারের এখানে তো সিঙ্গারের ভূমিকার চেয়েও যে মিউজিক প্রোডিউসার তার অনেক বড় ভূমিকা। তোমার শোতে কোন আর্টিস্ট আসবে এটা তো তুমি ডিসাইড করো, কে কত সাকসেসফুল কে কত ফেইলিয়ার এটা দিয়ে তো তোমার এই শোতে আর্টিস্ট আসে না। তুমি চিন্তা করো যে এই মানুষটার সাথে কথা বললে আমি কত রকম ইন্টারেস্টিং জিনিস বের করে আনতে পারবো, এটা তোমার চয়েস। সো মিউজিক প্রোডিউসারেরও ওরকম ওপেন হইতে হবে। দেয়ার আর মিউজিক প্রোডিউসার যারা খুব সুন্দর কাজ করে, আমি 100 বার গেছি ভাইয়া আমি কাজ করব, ভাইয়া আমি কাজ করব, আপনার যদি জিঙ্গেলও থাকে আমাকে বলেন, হ্যাঁ আপু বলবো, হ্যাঁ আপু বলবো। কাজ করার সময় ওনার 5টা মানুষকে নিয়ে কাজ করতেছে, আমি অ্যাপ্রোচ করে যাচ্ছি, তুমি আমার অ্যাপ্রোচ নিচ্ছ না, তার মানে কি তুমি আমার ভয়েস পছন্দ করতেছো না, আমাকে বলতে পারতেছো না, নাকি তোমার যে গন্ডি তুমি ওই গন্ডি থেকে বের হতে পারতেছো না। রাইট। সো এটার সলিউশন কি? তোমাদের মতো আর অনেকেই আছে যারা আসলে খুব ভালো গায়, খুব মানে ক্যারিয়ার অনেক দূরে যেতে পারছে। একটা শিল্পীর অপূর্ণতা শিল্পীকে বড় করে। ওকে, সাকসেসফুল লাইফ দেখে ফেলছো, তুমি কি জানো যে যারা আজকে গান করতেছে, যাদের নামই প্রথমে আসতেছে, ওরা খুব হ্যাপি, যেরকম ফেসবুকে যেরকম দেখাচ্ছে ওরা কি আসলে এরকম হ্যাপি? ওদের লাইফে কি যাচ্ছে তুমি জানো? ওরা কি অ্যাকচুয়ালি এই সাকসেসে কি ওরা হ্যাপি, নাকি ওরা দে ওয়ান্টেড সামথিং ডিফারেন্ট এন্ড ওইটা জীবনে কোনোদিন পায়ই নাই। সো এটা খুবই অদ্ভুত একটা জায়গা, অদ্ভুত একটা ফিলিং। তুমি দেখে মনে আপাত দৃষ্টিতে দেখে মনে ও সবচেয়ে বেশি সাকসেসফুল, তাহলে ও সবচেয়ে বেশি খুশি, সেটা কিন্তু কখনোই হয় না। এমনও হতে পারে যে যারা কাজ করতেছে ওরা চিন্তা করতেছে আমি একদিন ওই জায়গায় যাব, ওই জায়গার তুমি যখন ডেস্টিনেশনে পৌঁছে যাবে, হোয়াটস নেক্সট, দ্য জার্নি ইজ মোর ইন্টারেস্টিং দ্যান দ্য ডেস্টিনেশন। ফিলোসফি ভালো লাগছে। এখন তুমি আমাকে বলো, তুমি রিসেন্ট টাইমস এর একটা গান বলো যে গানটা তুমি ভালো গাইতে পারতা। আমাকে নাম বলতে বললে আমি বলতে পারি, বাট তুমি শুনতে চাই যে এই গানটা আমি ভালো গাইতে পারতাম। কোন গানটা? যে কোনো একটা গান বলো ফিল্মের আমাদের, যে গানটা আমি ভালো গাইতাম কিন্তু আমাকে নেয় নাই, নিচে ওরে। না আমার এরকম কিছুই হয় না। তোমার সেই গাটস নেই সেটা বলো। না না না, গাটসের জন্য না, গাটসের জন্য না। আমি সত্যি কথা বলবো তোমাকে, একদম যে কয়টা গান আসছে একটা গানও আমি পুরো গান শুনিই নাই, দ্বিতীয়বারও শুনি নাই। ও আমাকে কোনোভাবে হুক করতে পারে নাই। আই উড রাদার সে যে আমাকে বিদেশি গান হুক করছে, আমি ডাই উইথ আ স্মাইল শুনে চিৎকার করে গাওয়ার চেষ্টা করি যে আমি কি এরকম গাইতে পারতাম। বাংলাদেশি গান হচ্ছে, মানুষ শুনতেছে, আমাদের গানও শুনবে, আমিও শুনছি, আমি দেখছি কি কি গান আসছে। আই থিঙ্ক আমি ভালো গাবো না, লাস্ট যে কয়টা গান আসছে তার মধ্যে আদিব একটা গান করছে বরবাদে, না 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 কি জানি জিএম আশরাফের করা, ওদের এই কম্পোজিশনটা আমার খুব মজা লাগছে। মনে হয়েছে দিস ইজ সামথিং ভেরি ডিফারেন্ট বাংলা সিনেমার কনটেক্সট থেকে, রাইট? আমার কোনটা আমি ভালো গাইতাম, কোনটা ওর রিজিকের গান ও নিজে গায়ে ফেলছে, ওটা আমার রিজিকে ছিল না, ওর জিনিস নিয়ে আমি টেনশন করে কি করব? আমারটা যখন আসবে আমি গায়ে দিব। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে কি দেখো, বা যে অস্থিরতা চলে কি দেখো আসলে, কি মনে হয়? আমি এগুলো কিচ্ছু দেখি না। আমার শো দেখো তুমি? খুব কম।
আচ্ছা ওকে মাঝে মাঝে যখন আসে তখন আমি দেখতে চাই, খুব ইন্টারেস্টিং থাম্বনেইল হলে কি করতেছে কি বলতেছে। আমি অনেক বছর তোমার সাথে কথা বলি নাই, এই তোমার শোতে আসবো আমার আগে ধারণ করতে হয়েছে যে আমি ও আমাকে এত স্ট্রেইট ফরওয়ার্ড কোয়েশ্চেন করবে, আমি কি আসলে এই প্রশ্নগুলোর উত্তর ইনস্ট্যান্টলি দিতে রাজি হতে পারবো? পারবো না, তুমি পারো না আজকে বলো তাই না? বিকজ আমি কথা বলি অন আ ভেরি ডিফারেন্ট ওয়ে। সো তুমি আমার ক্যারেক্টার বুঝে আমাকে আমার মতো করে লিড করছো, কিন্তু অন্যদের ক্ষেত্রে তো সেটা হয় না। ইউ আর ভেরি ব্লন্ট, একদম অন দ্য ফেস উইথ দ্য নেমস। অফ কোর্স দ্যাট শুড বি দ্য ওয়ে। আমার জন্য এটা কেমন জানি মনে হয় যে আই ডোন্ট ওয়ান্ট টু বি আ পার্ট অফ ইট। ওর জীবনে কি চলতেছে আমার কি দরকার? আমার জীবন নিয়ে আমি খুশি আছি, আমার জীবন কই দেখতে চাই ওইটা নিয়ে আমি ইম্পর্টেন্ট, আই এম মোর ইম্পর্টেন্ট। সো আমি ওইটা তোমার শো এর ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি অনেক বছর চিন্তা করছি ওর সাথে কি আমি বসবো কোনোদিন, আমি কি ওর প্রশ্নের ধারালো ছুরিগুলা নিতে পারবো। তারপর একটা পর্যায়ে গিয়ে আমি তোমাকে বলেই দিছি ভাই বি জেন্টল উইথ মি। আমি তো জেন্টল, আমি জাস্ট তোমার কোয়েশ্চেন গুলা ও মাই গড মাঝে মাঝে শুনে ওর কি প্রশ্ন করতেছে, ও উত্তরে আবার ওর গেস্ট উত্তর দিচ্ছে এরকম কাটা আমি বললাম ফান, কৌতূহলী মন আমার জানতে খুব ইচ্ছে করে যে আসলে কেন এরকম। তুমি আজকে আমাকে বললা না, এন্টারটেইন করলে না আমাকে, হুইচ ইজ আর মানুষ নিয়ে কথা বলি না জানো, অমানুষ নিয়ে কথা বলে তুমি, শুধু অমানুষ নিয়েও কথা বলি না। মানে আমি আমার নিজেকে নিয়ে কথা বলতে পছন্দ করি। আমি দেখতে চাই, আমি চাই না আমার প্রেজেন্সে কোনো মানুষ কখনো ফিল করুক there is some negativity. ওকে I want to spread happiness. I want to spread মানুষ জীবনের যেই ক্রাইসিসের মধ্যেই থাকুক না কেন, you can always celebrate your life. তুমি নিজে হ্যাপি না থাকলে তুমি কোনো দিন পৃথিবীর কোনো কিছুকে অ্যাপ্রিশিয়েট করতে পারবে না, তুমি ফার্দার হ্যাপি হইতে পারবে না। ওকে গ্রেট, আমরা শেষ করব, দুই একটা কমেন্ট নিব দেন এন্ডিংটা। বাট তার আগে বলো তুমি বিয়ে কবে করতেছো বা সিঙ্গেল লাইফ কবে শেষ করবে? আমি জানি না, সব আল্লাহ। তুমি তো রেডি বলতেছিলে। আমি রেডি, কিন্তু আমি যে ক্যারেক্টারটা খুঁজতেছি ওই ক্যারেক্টারটা তো খুঁজে পাইতে হবে ঠিকমতো। যারে পাইছো রেডি না, এরকম না মানে জিনিসটা মাত্র আমি ফিল করতেছি, আমি কয়দিন ফিল করব এটাও তো ইম্পর্টেন্ট। আমার কি আবার পছন্দ কি শিফট হয়ে যেতে পারে, নাকি অন্য দিকের কোনো অ্যাপ্রোচ থাকতে পারে, আমি জানি না। আমার কোনো একটা কিছু অনেক বছর পর ভাল লাগছে, আমি ওই ভালো লাগাটা আসলে কতদিন আমার ভাল লাগে আমি সেটাও কন্টিনিউ দেখতে চাই, যে আমার আসলেই কি এটা ভাল লাগছে, এটা কি আমার এমটিনেস এর কারণে হচ্ছে, আমার প্রশ্নগুলোর উত্তর লাগবে। তোমার মেয়ে বলে না বিয়ে করো? আমাদের বাসার মধ্যে এই প্র্যাকটিসটা কোনোদিন ছিল না। আমি ইভেন যখন প্রথমবারও বিয়ে করলাম তখন আমার সারা জীবন কেউ বলে না তুমি কবে বিয়ে করবা। আমার আম্মা সারা জীবন বলতে শোনো, প্রথম দিন গল্প করতে যাচ্ছ না, বাট তুমি যেহেতু বলতে যাচ্ছ না, করতে যাচ্ছ না, এইজন্য আমি এদিকে যাচ্ছি না। না, আমার আম্মা প্রথমেই বলতো যে আমি আমার মেয়েদেরকে বিয়ে দিব না, তোমাদের করতে ইচ্ছে করলে নিজেরা করে নিবা। বিয়ে করা মানে হচ্ছে জীবনটাকে ওইখানে স্টপ করে দেওয়া। আম্মা কোনোদিন বিয়ের ফরে ছিল না, আমাদেরকে কখনোই বলতো না যে ও বড় হচ্ছে ওকে বিয়ে করাইতে হবে, নিজের পায়ে দাঁড়াও গিয়ে, বাকিটা হয়ে যাবে, আল্লাহ ইজ দেয়ার। ওকে, আমি খুব লিবারেল, একটা খুব খোলা মনের পরিবারে বড় হওয়া আমি। তুমি আমাকে চয়েসেস আমি তোমাকে বলি, তোমার সবচেয়ে বড় কষ্ট কি আর সবচেয়ে বড় সুখ কি তোমার লাইফে? আমার সবচেয়ে বড় কষ্ট, আল্লাহ, আমার টাকা একটু কম, এটা আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট। টাকা নিয়ে কারো কষ্ট থাকে আমার? কিন্তু এই যে একটা কষ্ট বের করতে বললে এই জন্য করলাম। এই মুহূর্তে যদি আমাকে জিজ্ঞেস করো আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমি কি করতাম, এটা একটা মাত্র কষ্ট। জীবনে যা টাকা কামাইছে এগুলো কিছুই জমাই নাই। আই উইশ আমার আরো অনেক বেশি টাকা থাকতো। সো আই ডোন্ট ওয়ান্ট লাভ ব্যাক, পিছনে যা ফেলে আছে। আই ওয়ান্ট অল দ্য মানি আই স্পেন্ট ইন দ্য রেস্টুরেন্টস। আমার জীবনে এইটুকু একটা দুঃখ থাকতে পারে। আর আমার হ্যাপিনেস, আই এম so lucky that I have been raised by wonderful parents and I'm still being taken care of by them. Also, my daughter. এর চেয়ে বড় সুখ, শান্তি, আনন্দ আমার কাছে এই মুহূর্তে কিচ্ছু নাই, আমি তোমাকে দিতেই পারবো না। গ্রেট। আমাদের মিডিয়াতে একটা পজিটিভ একটা নেগেটিভ দিক বলো, পজিটিভ দিকটা বলো, নেগেটিভ দিকটা বলো। পজিটিভ দিক হচ্ছে আমরা এক্সপ্লোর করার এখন ওই মাইন্ডসেটে আসছি। কেউ একটা ডিফারেন্ট গান বানাইলে আমরা একবার হলেও শুনি, যতই যেরকমই হোক না কেন, শুনে একটা কমেন্ট ভালো করি বা খারাপ করি, অ্যাপ্রিসিয়েট মানে আমরা
রিসিভ করা শুরু করছি, রাইট। আমরা আমরা ওই গন্ডি থেকে বের হয়ে আসছি। নেগেটিভ জিনিস হচ্ছে ওই যে আমার পাঁচটা আর্টিস্টই সবসময় সব কাজ করবে, ওর সাথে বেশি সখ্যতা, ও ওই জন্য কাজ বেশি করবে, এটাই নেগেটিভ। এটা এখন যদি একটা গান গাইতে বলি, তোমার কোন গানটা মাথায় আছে যেটা দিয়ে শোনাতে পারবা? আমার নিজের গান, এনি মানে এখন যদি বলি গাইতে কোনটা? ওকে, আমার নিজের গান অফ কোর্স। চলো একটু গেয়ে শোনো, একটা কমেন্ট নেব তারপরে। ওকে। প্রেমপত্র চাই না আমি, চাই যে তোমার মন, কেমন কেমন লাগে আমার বন্ধু সারাক্ষণ, বেশি কথার টাইম নাই, আমি তোমাকে চাই চাই, কইরো না আর বক বক, আমি মিষ্টি তুমি টক, চলো করি না টিকটক জান, করি না টিকটক, চলো করি না টিকটক জান, করি না টিকটক। মানে তুমি এটা টিকটক করতে বলতেছো? ও আচ্ছা, মানে তোমার বয়ফ্রেন্ড? চলো করি না জান টিকটক করি না, চলো না জান টিকটক করি না। মেয়েরা তো নেকার, গ্রামের যারা, গ্রাম না মানে যারা টিকটক ইউজার, ওরা তো ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করে, যারা টিকটকার ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করে একটা টিকটকের ভিডিও করবে, জান আসো না একটা টিকটক করি, জান একটু ড্রাগ করে, তুমি সারাক্ষণ টিকটক করতে চাও, আমি একটু তোমার সাথে প্রেম করতে চাই, চলো আমরা একটু দিক দিয়ে ঘুরে আসি, না জান আসো আমরা একটু টিকটক করি। গল্প তো এটাই, সেটা টিকটকের টিচির জন্য টিকটকের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। ওকে, উপম আবার কমেন্ট রিপ্লাই করছে তুমি কথাগুলো বলার পরে যে আপু থ্যাংক ইউ সো মাচ, ইউ আর মাই ফেভারিট পারসন এন্ড দ্য স্ট্রংগেস্ট পারসন আই নো এন্ড ইউ আর মাই স্টার। Oh, thank you very much. Tasnuf and Rahman লিখছে, hi, this is Tasnuf, music producer. Tasnuf is a wonderful music producer and আমার লাইফে একটা ইংলিশ গান গাইছি আমি, অরিজিনাল তাসনুফের করা, খুব বিউটিফুল মিষ্টি একটা ভ্যালেন্টাইনের গান ছিল। ওকে, সো কমেন্টটা বড় কমেন্ট করছে সবচেয়ে ও, I want to tell a real fact that Arnik is a brilliant singer. Her voice is amazing and knows how to give proper expressions. It is sad that she is very underrated. এতক্ষণ ধরে ব্রো এটাই মেরে বলতেছি, ও ফিলোসফিতে চলে যাচ্ছে, ও কি যেন আনসারই দিল না আমারে, আমার শোয়ের পুরো আজকে ফ্লপ শো বানাইছে, কজ আনসার দেয় না, ফিলোসফি দিছে আমাকে আজকে। So it is, she's very underrated, but I really believe she is going to fire up very soon, rock on my sister. But what if tomorrow never comes? Okay, তুমি according to you overrated দু একটা সিঙ্গারের নাম বলতে হবে তোমাকে, এখন ফিলোসফিতে যাবো না, আমার ওভাররেটেড বল, আন্ডাররেটেড তুমি, আমি আরেকটা নাম বলবো আন্ডাররেটেড, সেটা আমি বলবো, বাট আগে তুমি দুটো ওভাররেটেড সিঙ্গারের নাম বলো, বি অনেস্ট, ব্রুটালি অনেস্ট। হ্যাঁ, ওভাররেটেড, হাওয়া পুরো হারাই গেল। আমি অ্যাকচুয়ালি হারাই গেছি। ওভাররেটেড আর্টিস্ট বলতে যাদেরকে আমরা বুঝি, অনেক বলো না, ওভাররেটেড সিঙ্গার বলো, আর্টিস্ট ইজ আ ডিফারেন্ট থিং। ওকে, ওভাররেটেড সিঙ্গার, I think Konal would be one. Okay, overrated. Do you have any reason? ওর ফরম্যাট অনুযায়ী ও যেই গানগুলো ভালো করতে পারে ওইগুলা না করে ও অন্য কিছু করছে। ও একটা ভার্সেটাইল আর্টিস্ট, ও একটা টাইপটা আর্টিস্ট হয়ে গেছে এখন ওকে সবাই সিনেমার গানের জন্যই ভাবে, কিন্তু আমি কুনালকে পার্সোনালি শুনছি, ওর আসলে খুব ভালো, ওর ভার্সেটালিটি অনেক বেশি। সো ও নিজেকে হয়তো ওই জায়গায় কেজ করে ফেলছে, আমার কাছে মনে হয় শুধু প্লেব্যাকের মধ্যে রয়ে গেছে। ওর সোলো অ্যালবাম শুনে দেখবা, শি ইজ গট ভ্যারিয়েশনস ইন ইট, কিন্তু ওর লাস্ট কিছু বছরের কাজ এরকম করেই যাচ্ছে। শি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। ওভাররেটেড একজন কোনাল, আর ও পপুলারিটি গেইন করছে, আর একজন শি ডাজন্ট ডিজার্ভ ইট। ওভাররেটেড মিন্স দ্যাট না, শি ডিজার্ভস মোর। তাহলে তো ওভাররেটেড কেমন হলো? তাহলে আন্ডাররেটেড হবে ও। আচ্ছা, আন্ডাররেটেড হবে। ও আন্ডাররেটেড না, ও পপুলার, ও পপুলার, ও না, মানে ইউ আর নট অনেস্ট এট অল উইথ ইওর ওয়ার্ডস। তুমি তোমার ওয়ার্ডস নিয়েও তুমি অনেস্ট না, বুঝছো? একদম বাজে কথা বললো না। আমি মানুষের নামে কিছু বলতে পারি না। তাহলে মানুষের নামে বলবা? আমি মানুষ নিয়ে কথা বলতেছি। আমি সিম্পল একটা কোশ্চেন করছি, আর্নিক, জাস্ট গিভ মি টু নেমস দ্যাট আর ওভাররেটেড অ্যাকর্ডিং টু ইউ। Obviously. হ্যাঁ বলো। Obviously. কোনাল ওভাররেটেড, তারপর আন্ডাররেটেড যাও কেন? তাহলে ওভাররেটেড। হ্যাঁ, মানে হুইচ শি ডাজন্ট ডিজার্ভ বাট শি ইজ গেটিং দ্যাট। ওকে, 1 2 বলো।
আমি কাকে বলবো আমি সব আন্ডাররেটেডদেরকে চিনি বিকজ দে আর অল মাই ফ্রেন্ডস আই নো অল দ্য আন্ডাররেটেড আর্টিস্ট course, যারা কিনা এর চেয়ে অনেক বেশি ডিজার্ভ করে Of course, আই হ্যাং আউট of উইথ course, দেম of course. একটা নাম আমার জন্য খুব ডিফিকাল্ট পাস আমি বলতে পারি বাট বলো আমাকে দেখি আমি তোমার সাথে এগ্রি করতে পারি নাকি আমার মাথায় আসেনি ও এটা হইতে পারে আচ্ছা হ্যাঁ আমি শুধু তোমাকে না আমি তো এটা তো যেহেতু মাই শো আমি দা হোস্ট হ্যাঁ, হ্যাঁ। তোমাকে কোশ্চেন করেন যেটা আমি কোশ্চেন করছি So, আমি লিবার্টি নিচ্ছি যে আমি তোমাকে শুধুমাত্র নামের দুইটা নামের একটা নামের আমি একটা অক্ষরটা শুধু বলবো ঠিক আছে প্রথম অক্ষর বলবা হ্যাঁ প্রথম অক্ষর বলবো নাম তো সেকেন্ড নামের প্রথম অক্ষর বলবো এ ডান যাও আর বলবো না আমি ওকে ডান ওকে আমি আসলে নাম বুঝলে নিয়ে বুঝপাতা, না আমি বুঝলে? আমি নাম নিয়ে কাউকে পপুলার বানাইতে চাই না আর কি না ইটস নট অ্যাবাউট পপুলার বাট ইউ হ্যাভ টু বি অনেস্ট না আসলে তো ওকে তুমি আমাকে বলো মানে 5টা গান যেই গানগুলো আসলে মনে হয় যে এখনো তুমি শোতে গাও এবং সেগুলো যে কারো গান হতে পারে 5টা গানের নাম বলো আমাকে 5টা গান নট নেসেসারিলি has to be হ্যাঁ yours. হ্যাঁ 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 5টা গানের মধ্যে একটা হচ্ছে কথা ছিল দেখা হবে চিত্রা সিং এর মাই ফেভারিট খুব পছন্দের গান। রিমেক করলো না কোনাপুর সাথে। হ্যাঁ মাই গড খুব সুন্দর কোনার গানে যে কি গাইছে আমি আর কয়েকদিন পুরো আগে competition। ওই গাও তো দেখি এবং শুনে একটা শেষ হয়ে গেল ভার্স সহ গাওয়া চলো কথা ছিল দেখা হবে দেখা হলো না হৃদয়ের কথা তার বোঝা গেল না কথা ছিল দেখা হবে আলো ছড়াই লগনে ফাগুনের এই ক্ষণে শিবারতা হয়ে সে তো আজও পেল না কথা ছিল দেখা হবে দেখা হলো না হৃদয়ের কথা তার বোঝা গেল না কথা ছিল দেখা হবে অসাধারণ গাইছো আনি তুমি ভয়েসে কি সুন্দর ভয়েস তোমার এবং তুমি যেই ভয়েসে যে মডুলেশন করো প্রনাউন্সিয়েশন এত সুন্দর তুমি খুব সুন্দর গাও দিস ইজ নট দ্য প্লেস ফর ইউ মানে তোমার অন্য জায়গায় থাকা উচিত ছিল বাট এনিওয়েজ ওকে আরে যাইতে দাও না সবাই আমি যাইয়া তুইয়া আবার নতুন জায়গা লাগবে তো আমি তো 15 ইয়ার্স ধরেই চাইতেছি যাও কিন্তু আমি তো ডিস্ট্রাক্টেড ছিলাম তো না তুমি খুব সুন্দর গাও ওকে হ্যাঁ তারপরে বলতেছি 5টা গানের এটা কথা ছিল হ্যাঁ। আমার পছন্দের গানের লিস্ট করি সৈনিক ভাইয়ের তুমি আমার ঘুম হ্যাঁ, ভীষণ right, পছন্দের right, হ্যাঁ। তিনিয়াপুর একটা গান আছে হ্যাঁ স্বপ্নগুলো অফ কোর্স স্বপ্নগুলো হ্যাঁ তারপর ভাবে মন অকারণ সারাক্ষণ আমার খুব পছন্দের গান আই থিংক চলো দুই লাইন গাইছি শুনি চলো আচ্ছা আর একটু আকাশ হাসে আমার সাথে বৃষ্টির গায়ে অভিরাম ঝিনুক খোঁটা সাগর পারে ঢেউয়ের তালে তোলে প্রাণ যেন স্বপ্নে হারাই আমি স্বপ্ন কুড়াই হৃদয়ে সুখের অনুরণ ভাবে মন অকারণ সারাক্ষণ অনুভবে সুখের আলোড়ন খুব পছন্দের একটা গান আমার মাঝে মাঝে মনে হয় যে আই উইশ এই গানটা আমার হইতো এরকম গানগুলো জানো এই গানগুলোর কি হয়েছে আমার যেগুলো খুব পছন্দের গান যেগুলো খুব বেশি মানুষ গায় না আমি তখন করি কি জানো এই গানগুলো এত বেশি গাই তখন মানুষ একটা পর্যায়ে গিয়ে আমাকে বলে যে ইউ নো হোয়াট তোমার গলায় এই গানটা ভাল লাগে যেমন হৃদয় খান কি জেলা দিয়ে গেলাম ওরে ভাবছে হৃদয় খানের গান হ্যাঁ আব্দুল গফুর হালির গান আরেকটা গান খুব প্রিয় খুব পছন্দের গান হচ্ছে আমরা জিঙ্গল কুইন বলতাম সুমনা হক মায়াবী রাতে what a beautiful song beautiful composition জড়িয়ে আছো তুমি হৃদয়ে আমার মাধবীলতা
স্বপ্ন সুখে আমি যে মিশে আছি জীবনে তোমার, পাহাড়ে নদী হয়ে সাগর বুকে মায়াবী রাতে দুজনে বিজনে মুখোমুখি বসে রব, নীরবে নিভৃতে নয়নে নয়নে চুপি চুপি কথা কব। বিউটিফুল। তারপর এটা বিউটিফুল সং। কয়টা হলো? 4টা হলো। আরেকটা গান আমি অন রেগুলার বেসিস গানটা শুনি। কার বলো? চিত্রা সিং এর আরেকটা খুব বিউটিফুল গান। কোনটা বলো? আমার আরেকটা খুব পছন্দের গান হচ্ছে সামিনা আপার গান। কোনটা? সামিনা আপার আমায় ডে কোনো ভার্সন। ওকে। বাট এই গানটা যখন উনি গাইছে শুধু, তারপর আর উনি ছাড়া আর কেউ গাইতো না। আমি ছোটবেলায় আমার মামাকে একটা সিডি এনে দিছে, ওখান থেকে শুরু করছি, একটা কম্পিটিশনে গাইছি। তারপর থেকে এই গানের এতগুলো ভ্যারিয়েশন শুনছি, মানে লাকি স্যারের মতো এরকম একজন মানুষের সুর করা গান, এত কাউসার আহমেদ চৌধুরীর লেখা, ওনার ওয়ার্ডস এত বিউটিফুল, কিন্তু এই গানটাকে না মানুষ গাইতে 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 এমন একটা ভার্সনে নিয়ে আসছে। এখন যখন কেউ বলে এই গানটা গাইবে, আমি নিজেও এখন এই গানটা গাওয়া বন্ধ করে দিছি। আমার কাছে মনে হয় যে এটা সামিনা আপার ভার্সনটা সবচেয়ে সুন্দর। উনি খালি গলায় যখন গায়, উফ, মনে হয় জীবনটা কই জানি নিয়ে যাচ্ছে, কোথায় ভেসে চলে যাচ্ছি। ওকে, এই 5টা গান না? এই 5টা গান, এগুলো আমার পছন্দের গানের তালিকায় আছে। পছন্দের গানের তালিকা অনেক বড়, অনেক, অফ কোর্স। এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে এই 5টা গান গত কিছুদিন ধরে ঘোরাফেরা করতেছে আমার জীবনে। ফিল্মের আমার 2-3টা গান খুব প্রিয়। একটা তো সৈয়দ আব্দুল হাদী, এমন তো প্রেম হয়, বিউটিফুল সং। সাবিনা ইয়াসমিন, সাবিনা পার হচ্ছে দুঃখ ভালোবেসে। তারপরে রুনা আপার মনে হয় না, ইশারায় শীষ দিয়ে, কি রুনা আপা না সাবিনা আপা? ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না, সাবিনা আপা। এই গানগুলো অসাধারণ সব গান আমাদের আসলে। তারপরে জাফর ইকবালের তো অবভিয়াসলি হয় যদি বদনাম, খুব প্রিয়, খুবই প্রিয় গান। সো ইয়া, এইসব আমার ব্যান্ডের গানের প্রতি খুব বেশি, রকের একটু পরে আসতেছিলাম ব্যান্ড মিউজিকে। সো তারপর ওই 4টা গান নাম যে বললাম, একটা গান শোনো, আমার তো ভালো লাগছে তোমার গান, খুব সুন্দর গাও। আমি যে গানগুলো ভালো গাইতে পারি, আই থিংক 4টা থেকে একটা শোনা, এরকম করে দিন, যেটা 4টা গানের নাম বলছি। লাজে মোরি 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 গো, ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না, কামনার চোখ নিয়ে আমাকে দেখো না। বিউটিফুল, নাইস। এখন তোমারটা বলো। বিউটিফুল কম্পোজিশন, তোমার পছন্দের একটা। আমার তারপরে ব্যান্ড মিউজিকে আসবো আমরা। সিনেমা গান, হ্যাঁ, তোমার যেটা পছন্দ বললে। আল্লাহ জানো, আমি অনেক রকমের অনেক সিনেমা গান শোনার পর আমার কাছে কেন জানি মনে হয়েছে আমার মনের মাঝে তুমি সিনেমার গান সবচেয়ে প্রিয়। আচ্ছা, ওকে। কোনটা? প্রেমী ও প্রেমী কাছে এলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, এ মনের মাঝে তুমি, এ হে হে হা, এ হে হে। আই থিংক আমার লাইফে সবচেয়ে বেশি পছন্দের এই গানটা থাকবে। স্টেজে রেগুলার গাও? না, নট রিয়েলি। সব মানে এখন না স্টেজের ভ্যারিয়েশন এত রকমের চলে আসছে, এই গানগুলো গাওয়ার সুযোগ সব সময় হয় না। বাট এগুলো কখন গাই জানো? নিজে থাকি, নিজের মধ্যে থাকি, নিজের আড্ডা দিচ্ছি, গান গাচ্ছি, তখন। ওকে, এখন আসি ব্যান্ড মিউজিকে। আচ্ছা, কমেন্ট গুলো নিয়ে। জাহান খান লিখছে টোটাল প্রোগ্রাম ইজ রিয়েলি ওয়ার্থ মেনশনিং, থ্যাংক ইউ। রেহানা জামান লিখছে লাভ ইউ আর্নিক। ও ভাবি
সাবির ভাইয়ের বউ। ও হে রেহানা, হে হাই, She- ওর সাথে কথা হয়েছিল আমার। She is a wonderful lady. উনি প্রথমে যখন সাবির ভাইয়ের বউ হিসেবে আসছে, লক্ষ্মী পক্ষী একটা বউ আমাদের, বাট হঠাৎ করে উনি ওনার একটা নিজের বিজনেস স্টার্ট করেছেন, শি কালেকশন। এন্ড এট ওয়ান পয়েন্ট আমি যখন এখন ভাবিকে দেখি, ভাবি ছোট্ট একটা জায়গা থেকে শুরু করে এতটুকু নিয়ে আসছে এত কম সময়ের মধ্যে। And she's a lovely lady, lovely lady. Yeah, she's nice, she's sweetheart. মিজানুর রহমান সাউন্ড লিখছে সেই। ওকে, ব্যান্ড মিউজিক আসে, তুমি কি যেন বলতেছিলা? আমার মনে হয় কি জানো, আমি আমি যদি সোলো আর্টিস্ট না হয়ে আমি একটা ব্যান্ড থাকতো, আমার আই থিংক আমার 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 মনে হয় ওইটা। আমি সোমলতা এন্ড দ্য এসএস এর পাগল। আমি সোমলতার বেসিস হচ্ছে সে নোনা রেগুলার পাঠায় আমাকে, ওদের যা যা রিলিজ হয় একটা করে সবসময় পাঠায়, আমার খুব ভালো লাগে। সোমলতার পুরো সেটআপটা, ওর যে ব্যান্ড টাইপের যে পারফরম্যান্সটা, দা ওয়ে শি সিংস, ওর যে পারফরম্যান্স অসাধারণ। ওর বাসায় গেছে, ওদের বাসায় ইন্টারভিউ করেছি। আল্লাহ প্লিজ আমাকে জীবনে একদিন নিয়ে যাও প্লিজ। কলকাতা ভিসাতে না দেখো, বাট শি উইল বি ডেফিনেটলি কামিং। হ্যাঁ হ্যাঁ, ও বাট ও শো করে, বাংলাদেশে খুব কম শো করছে, একটা দুটো শো করছে। She is one of my favorites. I think আমি যদি এরকম একটা ব্যান্ড রান করতে পারতাম, I would have been more happier. True. You can still আমি করি, আমি আমার নিজের আমার ব্যান্ড ডিফারেন্ট জিনিস। কারেক্ট, কিন্তু ব্যান্ডের যে অ্যাটাচমেন্টটা থাকে, we eat together, we sleep together, we create together, মানে it's like a compact family. I do have my musician troupe like that. আমার সাথে যারা কাজ করে, এরা আমার সাথে অনেক বছর ধরে কাজ করে, and they are all good musicians, জানো। তো হয় কি, ওই বন্ডিংটা, it takes time to create bonding, বাট তুমি যখন একটা ব্যান্ড হিসেবে প্রত্যেক উইকে 2 বার করে বসবা, তুমি যখন প্রত্যেক উইকে নতুন করে একটা গান বানানোর চেষ্টা করবা, একজনের লাইফে ধ্বংস নেমে গেছে, সবাই নিয়ে ওকে ওর লাইফ নিয়ে টানা হেচড়া করবা, ফান করবা, বন্ডিং গুলো তো এইভাবে ক্রিয়েট হয়, রাইট? সো ওই সময়টা আসলে আমাদের নাই। বাংলাদেশের ব্যান্ড রান করা, তুমি বাচ্চু ভাইকে খুব কাছের থেকে দেখছো, ইউ হ্যাভ বিন আ পার্ট অফ ইট। তো উনি আয়ুব বাচ্চু হয়ে যাওয়ার পর ওনার ব্যান্ড রান করতে ওনার যে পরিমাণ এফর্ট দিতে হইতো, তোমার কি মনে হয় এখনকার সময়ে কেউ তার 10% দিয়েও করতে পারবে? যারা করে যাচ্ছে, যারা ব্যান্ডকে নিয়ে সামনে যাচ্ছে, ওদের কাজ কেন মানুষ এত ভালোবাসে জানো? বিকজ ওটার মধ্যে একটা ইমোশন আছে, ওটার মধ্যে একটা অ্যাটাচমেন্ট আছে, একটা বন্ডিং আছে, যে এই গানের এই পার্টটা ভালো লাগতেছে না, লেট মি অ্যাড সামথিং, বেসিস একটা নতুন কিছু বাজায় দিচ্ছে, নাইলে গিটার নতুন কিছু একটা ঢুকাচ্ছে, হঠাৎ ভ্যারিয়েশন আনার জন্য এক্সপেরিমেন্ট করতেছে, ঝগড়া করতেছে, তারপর দিন শেষে এন্ড প্রোডাক্ট নিয়ে মানুষকে আনন্দ দিচ্ছে। ওইটার এক্সপেরিয়েন্স আমাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। এখন শুধু জেমস ভাই হতো, বা আরো আমার ফেভারিট ব্যান্ড তো আর্টসেল ওয়ারফেজ, বাট ইয়া দে আর ডুইং গুড টু। হারাই ফেললাম, আয়ুব বাচ্চু বস গেল, শাফিন ভাই চলে গেল। শাফিন ভাই যাওয়াটা খুবই আনপ্রেডিক্টেবল একটা টাইমে। না, বসেরটাও তো সেমই ছিল, বাট এরা আসলে ভাবা যায় না যে এরকম। আমার জন্য খুব শকিং ছিল, কারণ জানো সবার জন্য রাতের আমি হঠাৎ করে, তখন আমার বেবি শাওয়ার হবে কয়েকদিন পর, তা আমি গেস্ট লিস্ট করেছি, করার পরে রাতের বেলা 2:30টার দিকে আমার হঠাৎ করে মনে হলো যে আমি বাচ্চু ভাইয়ের নামটা সবার উপরে লিখবো। আমি 2:30টার সময় না 3টার সময় বাচ্চু ভাইয়ের নামটা লিখছি, তারপর আমি ঘুমায় গেছি। আমার ঘুম ভাঙছে ওনার মৃত্যু সংবাদে। আমি বললাম যে আমার কেন রাতের বেলা ওনার কথা মনে হয়েছে। আমি ওনার সাথে এত ক্লোজ ছিলাম না, কিন্তু উনি আমাকে খুব আদর করতেন। আমি একটা নতুন মেয়ে ইন্ডাস্ট্রিতে আসছি, আর মিউজিকের মধ্যে ওনার মতো একটা লেজেন্ড আমার 2টা অরিজিনাল গান বাজাইছে, এন্ড বলছে তুই টেনশন করিস কেন, গাইতে থাক, তুই গাইতে পারছিস না কেন? আমি তো বস সামনে বসা, গাবো কেমনে, গলা দিয়ে আওয়াজ বের হয় নাকি? তার উপর আমি একদম নতুন ইন্ডাস্ট্রিতে, 2000 সালে গান বের হলো, একটা 9-এ বের হলো, একটা 10-এ বের হলো। আর মিউজিকের জন্য আমাকে ডাকলো মনে হয় 12-তে। তখন আমার কাছে মানে আমার অ্যালবামের মধ্যে আছেন 2-3 দিন আগে হঠাৎ করে ছবিটা আসছে, আমি ডাউনলোড করে রাখছি আবার, যে একটা ছোট্ট মেয়ে উনি আমাকে কতটুকু এনকারেজ করে বলছেন, উনি আমার গান ওনার ভার্জনে বাজাইছে।
I have been very lucky. এবার বছরে কোনো গান? সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়, যত আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়। নিজ ভুবনে চিরদুখী আসলে কেউ সুখী নয়। সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়, যতই আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়। What a beautiful গান song. গেয়েছে আসলে কেউ সুখী নয়। ওকে অনেক থ্যাংক ইউ, তুমি অনেক ফিলোসফি শেয়ার করেছো আজকে, কত সুন্দর গাও তুমি। প্লিজ কিপ সিঙ্গিং অ্যান্ড আই উইশ ইউ গেট লাইক ইউ নো হোয়াট ইউ আর লুকিং ফর। মানে ইনফ্যাক্ট আসলে আমরা আসলে তোমার জন্য যা চাচ্ছিলাম সেটা যেন তুমি পাও, দেন উইল বি হ্যাপি। বিকজ অনেস্টলি ইটস আ লং ভিউ। তোমার যেখানে থাকার কথা সেখানে তুমি নাই, যখন শুরু করছো তখন যে জায়গায় ছিলা, এরপরে আসলে obviously distracted and all, but yeah, you should plan, you should like keep on doing তবে things. আমার জন্য একটা লাস্ট জিনিস অ্যাড করি, আমি না কখনো ভাবি নাই আজকে আমি যে জায়গায় দাঁড়ানো আমি এইটুকু পর্যন্ত কখনো আসবো। আমি শুধু চাইছিলাম আমি একটুখানি গান করব, আমাকে কয়েকজন মানুষ চিনবে, right. আমার এতটুকুতে হ্যাপিনেস। আমি যে এত কিছু করতে পারবো, এত গুণী মানুষদের ভালোবাসা পাবো, Right. সাধারণ মানুষের ভালোবাসা পাবো, আমি কোনো দিন চিন্তা করি না। I just wanted to sing. So from that end a lot, maybe আরো অনেক বড় স্বপ্ন আছে ইনশাআল্লাহ। স্বপ্ন না থাকলে বাঁচবো কিভাবে? সব পেয়ে গেলে তো পেয়ে গেলাম। True. Thank you. কিছু বলতে চাইলে বলতে পারো, শেষ করি। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এই ধরনের ইন্টারভিউতে খুব একটা কমফোর্টেবল না, বিকজ তোমার ভার্সন অনেক ডিফারেন্ট। তো তারপরও তুমি যে আমাকে আমার মতো করে রিসিভ করেছো এন্ড এট দ্য সেম টাইম ইউ মেড মি ফিল কমফোর্টেবল, থ্যাংক ইউ ফর দ্যাট। দুই একটা জায়গায় যখন আনকমফোর্টেবল হয়েছি ওইটাকেও ব্যাকআপটা দিয়ে দিছো, থ্যাংক ইউ। আই রিয়েলি হোপ যে তোমার এই শোটাতে তুমি অনেক বছর ধরে করতেছো, আই ওয়ান্ট টু সি ইট ইন আ বিগার স্পেস, অফ কোর্স, in a very big studio one day. আমরা যেরকম the Ellen show দেখি, Oprah Winfrey, Jimmy Kimmel Live, এই ধরনের যেরকম দেখি, আমি চাই যে ওরাও এরকম ছোট করেই শুরু করছিল সবাই, আমিও চাই তুমি এত বছর ধরে করতেছো এন্ড তুমি একটা বড় স্টুডিওর মধ্যে একদিন করো। ওই দিন কিন্তু অবশ্যই আমাকে রাখবা, বিকজ এই স্বপ্ন আমিও তোমার সাথে দেখছি। চলো একটা গান গিয়ে তারপর শেষ করি গাইস। আমি গান গিয়ে শেষ করবো, তার আগে বলুন থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং। আর যারা এরকম ভালো গায় ওদেরকে প্লিজ একটু সাপোর্ট করেন। মানে আপনারা সাপোর্ট না করলে এই যে ওভার রেটেড সব সিঙ্গাররা নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে, ঠিক আছে? প্লিজ লাইক ইউ নো কিপ দেম লাইভ। ওকে চলো একটা গান গিয়ে শেষ করি। কোন গান দিয়ে শেষ করবো আমি এটাই চিন্তা করছি। ক্লাসিক্স, এনি ক্লাসিক্স? আমি যে গানটা আমার একটু আগে বললাম যে অনেকগুলো ভার্সন আসছে, আচ্ছা ওইটা গাইতে পারি, অথবা আমার আরেকটা খুব পছন্দের গান আছে, আমার উইনিং এর একটা গান খুব পছন্দ। চলো চলো ব্যান্ডের তো একটা গানে গাই, ওইটাই শোনাই। হৃদয় জুড়ে, হৃদয় জুড়ে, what a beautiful song. হৃদয় জুড়ে যত ভালোবাসা শুধু তোমাকে দেব ভেবে, স্বপ্নের মনে রঙিন আশা শুধু তোমাকে পাবো ভেবে, মনে জাগে এক রঙিন আশা শুধু তোমাকে ভালোবাসবো ভেবে, হৃদয় জুড়ে যত ভালোবাসা শুধু তোমাকে দেব ভেবে। তোমার জন্য অনেক ভালোবাসা, দর্শক শ্রোতাদের জন্য অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সবসময় আনন্দে থাকবেন, সবসময় পজিটিভ থাকবেন, মঞ্জুর সব নেগেটিভ কোয়েশ্চেন থেকে দূরে থাকবেন। খুব ভালোবাসা, আমি নেগেটিভ কোয়েশ্চেন করি না, এই জন্য দেখছেন।
guys, thank you, and I love you.